Hi, this is Sneha De and welcome in my statistics series. তোমরা যদি এই স্ট্যাটিস্টিক্স সিরিজটাকে পছন্দ করে থাকো, চাও যে আরো ভিডিও আসুক অ্যাট্রিবিউশনস এর উপর, রিগ্রেশনের উপর, স্ট্যাটিস্টিক্স এর বইটায় যে বাকি 10টা যে কটা চ্যাপ্টার আছে মডিউল 1 মডিউল 2 তে সবকটা চ্যাপ্টারের সবকটা অঙ্ক নিয়ে আমি ভালোভাবে বুঝিয়ে সমস্ত ক্লাস করাই, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাও কার কোন চ্যাপ্টারে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে। আমি সেটার উপর খুব বেশি করে জোর দেব, কনসেপ্ট ক্লিয়ার করাবো। অ্যান্ড এক্সামে আমার ভিডিওর বাইরে কিছু আসবে না, কারণ বইয়ের বাইরেই তো কিছু আসবে না। আমি বইটাকে ভালোভাবে তোমাদের রপ্ত করিয়ে দেব, ভালোভাবে বুঝিয়ে রপ্ত করব, নট কি জাস্ট নর্মালি কনসেপ্ট বুঝিয়ে। সো লাইক শেয়ার কমেন্ট করো, এটা করতে ভুলো না, কারণ গুরুদক্ষিণা না দিলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। ফ্রি তো, দিয়েই দাও গুরুদক্ষিণা, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট। ওকে, অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলেছি, এবারে মেইন টপিকে আসা যাক। স্ট্যাটিস্টিক্স এর সেকেন্ড চ্যাপ্টার, probability distributions and random variable. ওকে, সেকেন্ড চ্যাপ্টার র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস আজ আমরা কভার করব, খুব ইজি ওয়েতে কভার করব। চলো স্টার্ট করা যাক। ডেফিনিশন অফ র্যান্ডম ভেরিয়েবলস। তাহলে র্যান্ডম ভেরিয়েবলসটা কি? সিম্পল, র্যান্ডম ভেরিয়েবল হলো একটা ফাংশন যেটা কিনা ইভেন্টকে নাম্বারে কনভার্ট করে দেয়। অর্থাৎ ইভেন্ট মানে ঘটনা, যখনই কোনো ঘটনা ঘটে এবং সেই ঘটনা ঘটার ফলে যদি কোনো নাম্বার সেখান থেকে উদ্ভূত হয় বা অকার হয়, যদি কোনো নাম্বার, একটা ঘটনা ঘটার ফলে যদি কোনো নাম্বার দেখা যায়, আমরা যদি কোনো নাম্বার পাই, সেটাকেই আমরা র্যান্ডম ভেরিয়েবলস বলবো। যেমন যা কিছু হতে পারে, এই যে একটা ঘটনা ঘটছে, লুডোর ছক্কাটা খেলছি আমরা, ঠিক আছে, ওই ডাইসটা খেলছি, এবার ডাইসটা চালার ফলে একটা না একটা সংখ্যা তো উদ্ভূত হবে, একটা না সংখ্যা, একটা না একটা সংখ্যা অকার হবে, হয় 1 পড়বে, 2 পড়বে, নাহলে যাই হোক 1 থেকে 6 এর মধ্যে কোনো না কোনো সংখ্যা পড়বে। তাহলে নাম্বার, যখন কোনো ঘটনা ঘটে এবং কোনো নাম্বার অকার হচ্ছে, তাকে র্যান্ডম ভেরিয়েবলস বলছে। সিম্পল। চলো দেখে নিই এরপর কি আছে। আচ্ছা, টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবলস। দেখো, র্যান্ডম ভেরিয়েবলস এর দুটো টাইপ, মেইন টাইপ এখানে আমি দেখিয়েছি, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, যেটা আমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট, এটার ডেফিনেশনটা আর 2.5 মার্কসের আসতে পারে। তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলসটা কি? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস হলো সেটা যখন কোনো নাম্বারকে গোনা যায়, একটা পূর্ণ সংখ্যা, একটা গোটা সংখ্যায় গোনা যায়, তখন সেটাকে বলা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস। আর যখন কোনো র্যান্ডম ভেরিয়েবলস কে পয়েন্টে বা কোনো ফ্র্যাকশনস এ গোনা হয়, তখন সেটাকে বলা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস। তাহলে কি হলো? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস যেটা গোনা যায়, ঠিক আছে, কাউন্টেবল ভ্যালু, ঠিক আছে, 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যেটা গোনা যায় না, যেটার রিয়েল ভ্যালু প্রোভাইড করে, যেটা একদম রিয়েল, একদম পয়েন্টে, মানে বাস্তব একটা রেঞ্জের মধ্যে। যেমন এখন কটা বাজে, এখন এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড, এত মিনি সেকেন্ড, অনেক কিছু হতে পারে, তো এটা ফ্র্যাকশনসে বা পয়েন্টে, সেটা হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, যেটা কিনা গোনা যায় না, পূর্ণ সংখ্যায় গোনা যায় না, ঠিক আছে। কিংবা কারুর ওজন, কোনো বাচ্চার ওজন, কোনো সদ্য বাচ্চা যার ওজন হয়তো 2 কিলো এখন জন্মানো মাত্র, তারপরে কিছু মাস পরে তার ওজন হবে 3 কিলো, এরকম করে তার ওজন বাড়বে, কিংবা তারপর হবে 3.5 কেজি, 3.75, 3.509, যাই হোক একটা পয়েন্টে হবে, তখন ওইটা মানে এই সংখ্যাগুলো কি হচ্ছে, এই সংখ্যাগুলো পয়েন্টে, তাই এগুলো হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, যেটা রিয়েল টাইম বেসিস নাম্বার। ওকে, চলো নেক্সট পেজ। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা ডেফিনেশনটা কি? দেখো, এটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি, এটা আমরা আগেও পড়েছি প্রবাবিলিটি চ্যাপ্টারে, যে প্রবাবিলিটি কি, ঠিক আছে, সম্ভাব্যতা, যে এটা ঘটার প্রবাবিলিটি কতটা। এবার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? এটা হচ্ছে একটা লিস্ট বা টেবিল, ঠিক আছে, যেটা কিনা একটা ঘটনার থেকে কি কি
ভ্যালু ক্রিয়েট হতে পারে সেটার পুরো টেবিলটা শো করে, ঠিক আছে? কি কি ভ্যালু ক্রিয়েট হতে পারে একটা ঘটনা থেকে সেটার পুরো টেবিলটা শো করে। লাইক একটা ডাইস তুমি চাললে, সেটায় যাই পড়ুক না কেন, তাহলে যেটা পড়বে সেটারই এটা কি হবে, নাম্বার অফ ফেভারেবল বাই টোটাল নাম্বার অফ প্রবাবিলিটি, রাইট? তাহলে 1/6, যেহেতু টোটাল 6টা নাম্বার থাকে একটা ডাইসে, তাই 1/6, আর যে কোনো একটা নাম্বারই পড়বে উপরের দিকে মুখ করে, হয় 1 পড়বে নয় 2 পড়বে, যাই হোক একটাই তো ডিজিট পড়বে, তাই হচ্ছে 1। ওপরে 1 নিচে 6, ঠিক আছে? ওপরে 1 নিচে 6, এটাই হবে আমাদের এক্স এর ভ্যালু, এটাই হবে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যদি আমরা অঙ্ক করি তখন। সুতরাং একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি, যে একটা ঘটনা ঘটলে তার থেকে পসিবল আউটকামস কি 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 সম্ভাব্য ভ্যালু ঘটতে পারে, ঠিক আছে? সেটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবারে আমাদের এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। দেখো, এটা যদি আমাদের প্রবাবিলিটি হয়, এটা 0 থেকে 1 এর মধ্যে আছে, 0 থেকে বেশি 1 এর থেকে কম, তবেই। আর হ্যাঁ, আরেকটা কথা এখানে বলেছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস এর পসিবল ভ্যালুস, ঠিক আছে? 0 থেকে বেশি 1 এর থেকে কম, 0 আর 1 এর মধ্যে থাকতে হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে। আর থাকে, এটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? আর টোটাল টোটাল হয় হচ্ছে 1, আমাদের টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি টেবিল থাকে কোনো, তার টোটাল ভ্যালু হবে আমাদের 1। কারণ দেখো, এটা 6টা নাম্বার আছে, যদি আমরা 6টা ভ্যালু 6 বাই টোটাল নাম্বারও 6, তাহলে 6/6 করলে তো আমাদের 1 হবে তখন। তাহলে টোটাল আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সবসময় হবে 1। যেমন p1 p2 প্লাস pn যটাই থাকুক না কেন, সেটা সমান সমান 1 হবে সর্বদা, ঠিক আছে? নেক্সট পেজ। এবার আমরা জানবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি। দেখো, যখন কোনো কাজ বারবার করা হয় এবং বারবার করার ফলেও, মানে প্রত্যেকটা বারে হয় দুটো ফল বেরোয়, হয় পাস নয় ফেল, হয় সাকসেস নয় ফেলিয়ার। প্রত্যেকটা বার দুটো ফল হয়, হয় পাস হয় নয় ফেল হয়, যে কোনো একটা এর মধ্যে হয়। কিন্তু এই দুটো আউটকামসই সম্ভব, এছাড়া আর কোনো ফল সম্ভব নয়, তখন তাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়। যেমন আমরা যদি একটা কয়েন টস করি, হয় হেড পড়বে নয় টেল পড়বে, ঠিক আছে? হয় হেড নয় টেল, দুটো আউটকামস পসিবল, এছাড়া কোনো পসিবল না। তখন মানে যতবারই করি না কেন, 5বার টস করলেও সেই একই, হেড পড়বে না টেল পড়বে, 10বার করলেও একই। তাই এটাকে বলা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বোঝা গেল? নেক্সট পেজ। পয়জন ডিস্ট্রিবিউশন সেটা কি? দেখো, এই কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। পয়জন ডিস্ট্রিবিউশন হচ্ছে যখন কোনো নির্দিষ্ট সময়ে, কোনো নির্দিষ্ট স্থানে, ঠিক আছে, হয় কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানে নানা রকম ঘটনা ঘটছে, মানে এক্সাম্পল দিলে ভালো বুঝবে, যে একটা কল সেন্টারে 1 ঘন্টায় কলস আসার, কটা কলস আসার সম্ভাবনা, অনেকগুলো কলস আসারই তো সম্ভাবনা। তো এটা কিভাবে বের করব? পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করে বের করব। তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনটা কি, যখন কোনো ফিক্সড টাইমে বা ফিক্সড সময়ে বা ফিক্সড স্থানে, স্পেসে একটা ঘটনা ঘটছে র্যান্ডমলি, ইন্ডিপেন্ডেন্টলি। যেমন কল কিরম ভাবে আসবে, কটা কল আসবে কেউ বলতে পারে না ওই কল সেন্টারে, রাইট? তো ইন্ডিপেন্ডেন্টলি র্যান্ডমলি কোনো ঘটনা যখন ঘটে একটা নির্দিষ্ট সময়ে আর একটা নির্দিষ্ট স্থানে, তখন তাকে বলা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। বুঝে গেল? না বুঝে গেলে রিভাইন্ড করো, ভালো করে শোনো, তবেই তো বুঝবে। নেক্সট। এবার নর্মাল ডিস্ট্রিবিউশনটা কি? দেখো, প্রথমত এই নর্মাল ডিস্ট্রিবিউশন বেল আকৃতির হয়। বেল মানে এই যে এইরকম, এইরকম আকৃতির বা সিমেট্রিক আকৃতির বলতে পারো, এরকম আকৃতির হয়, ঠিক আছে? লেখাগুলো এখন ইগনোর করো, আমি পরে বুঝিয়ে দেবো অঙ্ক করার সময়। আচ্ছা, এবারে নর্মাল ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কি? এখানে এই নর্মাল ডিস্ট্রিবিউশন এটা দেখায় যে ডেটাটা মিনের কাছাকাছি থাকবে, ঠিক আছে? ডেটা কার কাছাকাছি থাকে? মিন মানে এক্স বার, এর কাছাকাছি ডেটা থাকে, এই কাছে এই কাছে। এবার যত দূরে যেতে চায় ডেটা তত কমতে থাকে, ঠিক আছে? বা ইনফরমেশন তত কমতে থাকে। যেমন ধরো
একটা ক্লাসে 50টা স্টুডেন্ট আছে, ঠিক আছে। এবার এই 50টা স্টুডেন্টের যদি হিসাব করে দেখা যায় সমস্ত ইনফরমেশন কালেক্ট করে, দেন বেশিরভাগ স্টুডেন্টই সেম হাইট বা কাছাকাছি হাইটের হবে। আর খুব কম এমন আছে যারা খুব বেশি লম্বা বা খুব বেশি খাটো। তাহলে খুব বেশি লম্বাকে যদি আমরা ধরি প্লাস, একদম এই সাইডে, আর যদি খুব বেশি খাটোকে ধরি মাইনাস, মাইনাস ইনফিনিটি একদম এই সাইডে, তাহলে কাছাকাছি সব থেকে কাছাকাছি কোনটা থাকছে? যেগুলো কিনা অ্যাভারেজ, খুব বেশি লম্বাও না খাটোও না, যারা কিনা অ্যাভারেজ কাছাকাছি হাইটে, তারাই সিমেট্রির এই জায়গাটা থাকছে। তাহলে এক্স বার বা মিনের কাছাকাছি থাকছে তো, তাহলে মিনের কাছাকাছি যে ইনফরমেশন গুলো থাকে আর বাকি ইনফরমেশন গুলো দূরে থাকে, এইরকম ডিস্ট্রিবিউশন যেটা, সেটাকেই বলা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ভালো করে একটু কনসেপ্টটা বুঝে গেলেই ডেফিনেশনটা ইজিলি মেমোরাইজ হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝেছো। চলো এবারে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন কি, এটা সব থেকে সহজ। দুটো ঘটনার মধ্যে কত সময় আছে, কত সময়ের ব্যবধান, সেটা বের করার জন্য এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা ইউজ করা হয়। যেমন এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে, যে একটা দোকানে দুটো কাস্টমার এলো, ঠিক আছে। এবারে একজন এলো, তার কিছুক্ষণ পর আর একজন এলো। এবারে দুজনের আসার সময়ের যে পার্থক্যটা, এই মাঝখানের সময়টুকু, একজন এলো তার কতক্ষণ পর আরেকজন কাস্টমার দোকানে এলো, এই সময়টা কিভাবে বের করি? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। তাহলে দুটো ঘটনা, একজন আসা একটা ঘটনা, আরেকজন আসা একটা ঘটনা, এই দুটো ঘটনার মধ্যেকার সময়টাই হলো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। বোঝা গেল? চলো, র্যান্ডম ভেরিয়েবল পার্ট 1 তো তোমরা দেখে নিয়েছো আশা করছি। দেন টুডে ইজ পার্ট 2, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দেখো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনস এর কিছু অঙ্ক আমি করাবো, আর সাথে থিওরিও থাকবে। চলো স্টার্ট করি। আগে দেখে নিই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি হয়। p ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, p অর্থাৎ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, ঠিক আছে, ইকুয়াল টু সি এন এক্স কিউ এন মাইনাস এক্স পি এক্স। এই পি এক্স টা আগেও লিখতে পারো, কিউ এন মাইনাস এক্স টা পরেও লিখতে পারো, কারণ দুটো দুটো তো গুণ হচ্ছে, একই ব্যাপার হবে। তাহলে এটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। অঙ্ক করলে সহজ হবে, এখন ফর্মুলা দেখে ঘাবড়ে যেও না। p ইকুয়াল টু যেখানে বলছে probability of success, যে কতটা সাকসেসের probability আছে, q ইকুয়াল টু probability of failure, n ইকুয়াল টু স্মল n, ঠিক আছে, স্মল n হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, ঠিক আছে। আর p যেটা হচ্ছে ক্যাপিটাল x ইকুয়াল টু x স্মল x, এটা হচ্ছে probability of small x success in n trials, ঠিক আছে। n নাম্বার অফ ট্রায়ালস এ x এর probability কত, সাকসেস হওয়ার probability কত, এটা এইভাবেই জানতে হবে। এবারে যত অঙ্ক সলভ করবে সব ইজি হয়ে যাবে। চলো স্টার্ট করি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আরো কয়েকটা রিলেটেড ফর্মুলাস জেনে রাখা দরকার, না হলে অঙ্ক করতে অসুবিধা হবে। মিন, যাকে কিনা এক্স বার বলে, ঠিক আছে, সেটা ইকুয়াল টু এনপি। এন এখানে কি, নাম্বার অফ ট্রায়ালস, পি টা কি, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, পি যে প্রবাবিলিটি কতটা সাকসেসের, রাইট। ভেরিয়েন্স, ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার, রাইট। তাহলে এনপিকিউ যদি ভেরিয়েন্স হয়, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এনপিকিউ রুট ওভার। বুঝে গেছে? চলো এখানে ফার্স্ট অঙ্ক আমরা সলভ করব। যে বলেছে a fair coin is tossed thrice, find the probability of getting exactly two heads, at least two heads, at most two heads, ঠিক আছে। একটা কয়েন টস করা হলো তিনবার, এবারে তিনবারই টু হেডস পড়ার প্রবাবিলিটি, এক্স্যাক্টলি টু হেডস পড়ার প্রবাবিলিটি কতটা, অ্যাট লিস্ট তিন দুটো হেডস পড়বেই, এর প্রবাবিলিটি কতটা, আর অ্যাট মোস্ট ম্যাক্সিমাম দুটো হেডস পড়বে, এর প্রবাবিলিটি কতটা। চলো এক এক করে সলভ করব। ফার্স্ট, এক্স্যাক্টলি টু হেডস কিভাবে, দেখো এখানে পি পি ইকুয়াল টু কি হবে 1/2, কেন, কারণ দেখো একটা কয়েনে দুটো দিক থাকে, হেড আর টেল,
হেড আর টেলের মধ্যে এবারে আমাদের চাই কি, আমাদের নাম্বার অফ ফেভারেবল কি, নাম্বার অফ ফেভারেবল হেড, আমাদের হেড চাই, তাই পাস হচ্ছে 1 বাই দুটো হেড আছে টেল আছে তাই 2, 1/2 আমাদের হচ্ছে পাস, প্রবাবিলিটি অফ সাকসেস। আর কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়ার, সেটাও হচ্ছে 1/2, কেননা টেল পড়তে পারে, এর বেশি কিছু তো পড়তে পারে না, তাহলে ফেলিয়ারের প্রবাবিলিটিও 1/2, রাইট? আর এখানে বলেছে n, n ইকুয়াল টু 3, কেন? কারণ 3বার ছোড়া হয়েছিল কয়েনটা, তাই n ইকুয়াল টু 3। আর x ইকুয়াল টু 2, কেন? কারণ আমাদের x যেটা চাহিদা সেটা হচ্ছে দুটো হেড, আমাদের দুটো হেড চাই, এক্স্যাক্টলি দুটো হেড চাই আমাদের, তাই আমাদের x হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এখানে আমরা এগুলো লিখে নিলাম, এবারে আমরা ওটাকে ফর্মুলাতে ফেলবো। আমাদের ফর্মুলাটা কি ছিল? cnx px q n মাইনাস x, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা ফর্মুলাতে ফেলি, p এর ভ্যালু বেরিয়ে আসবে, যেখানে কিনা p, যেখানে এইখানে কিন্তু 2h, মানে দুটো হেড আসার সম্ভাবনা কতটা, এক্স্যাক্টলি 2 হেডস, ঠিক আছে? তাহলে এখানে যদি ফর্মুলাতে ফেলি, দেখো n এর জায়গায় 3 বসিয়েছি, x এর জায়গায় 2 বসিয়েছি, আর 1/2 বসিয়েছি p এর জায়গায়, আর 1/2 বসিয়েছি q এর জায়গায়, তারপরে 3 - 2, যেরকম এগুলো লেখা আছে ফর্মুলাতে ফেলে দিয়েছি। আমাদের এটা এই সূত্রটাও মনে রাখতে হবে যে cnx ইকুয়াল টু কি হয়, cnx কে আমরা কিভাবে সলভ করি, তোমরা নিশ্চয়ই আমার আগের ক্লাস দেখেছো, তাহলে এটা বুঝতেই পারবে যে cnx ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস x ফ্যাক্টোরিয়াল ইন্টু n x ফ্যাক্টোরিয়াল, রাইট? cnx আমরা এইভাবে সলভ করি, ncx, সরি, যাই হোক। এবারে তাহলে এটাকে সলভ করব কিভাবে? n ফ্যাক্টোরিয়াল, তাহলে n এখানে কি 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর x এর ভ্যালু 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে ncx টাকে আমরা আগে সলভ করে নিলাম, ইনটু যা আছে তাই সেটাকে সলভ করে বসিয়ে দিলাম, ঠিক আছে? এই ফর্মুলাটাই ফলো করছি, শুধু এই ncx এর জায়গায় এই ফর্মুলাটা বসিয়েছি, কারণ ncx কে আমরা এইভাবেই সলভ করি, আগের ভিডিও দেখে থাকলে ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? এবারে এটাকে যদি আমরা সলভ করি, ফ্যাক্টোরিয়াল কিভাবে সলভ করি, ততক্ষণ অবধি গুণ করে যাবো যতক্ষণ না 1 আসছে, উল্টো দিকে গুণ করব, উল্টি গিনতি, ঠিক আছে? তাহলে 3 × 2 ফ্যাক্টোরিয়াল অবধি কেন নিলাম, কারণ নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে, আমি কেটে দিতে পারবো, আমি কেটে দিয়েছি। তাহলে ওপরে 3 আর নিচে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই, তো ওটাকে আমরা ধরবো না আর, ঠিক আছে? তাহলে এটাকে আমি এভাবে এবারে করে দিলাম, সলভ করে দিলাম, হয়ে গেল আনসার, যে এক্স্যাক্টলি 2 হেডস বেরোলে, মানে এক্স্যাক্টলি 2 হেডস যদি চাই, তাহলে আমাদের এইভাবে আনসারটা বের করতে হবে, ঠিক আছে? কারণ 2 হেডস বলেছে, ঠিক আছে? তাই আমাদের এখানে x এর ভ্যালু ধরে নিতে হবে 2, ঠিক আছে? চলো নেক্সট, এবারে 2 নম্বরটা সলভ করব, অ্যাট লিস্ট 2 হেডস, অ্যাট লিস্ট মানে দুটো হেড পড়বে, বাকি যা পড়ে পড়ুক, এরকম কিভাবে বেরোবে? নেক্সট, ওকে, তো অ্যাট লিস্ট 2 হেডস, p, যেখানে কিনা at least 2 heads, এখানে আমরা x সমান সমান কি ধরে নিয়েছি, x সমান সমান আমরা এখানে কি, x সমান সমান আমরা এখানে 3 ধরে নিয়েছি। 3 কেন? কারণ আমার চেয়েছে at least 2 heads, এবারে 2 heads এর বেশি 3 heads ও পড়তেই পারে, কারণ at least আমার এটা কভার করে দিলেই হবে খালি, তাহলে সেই অনুযায়ী আমরা x ইকুয়াল টু 3টে হেডস ও তো পড়তে পারে, তাই 3 ধরে নিয়েছি, at least 2 heads পড়বে বলেছে। আচ্ছা, তাহলে এখানে কিভাবে সলভ করব, p2h প্লাস p3h, মানে দুটো হেডও পড়তে পারে, আবার 3টে হেডও যদি পড়ে তবু আমার at least 2 হেডস এর মধ্যে কভার হয়ে যাচ্ছে, তাই এটা 3h ও আমরা নেব, কারণ 3টে হেড পড়লেও আমাদের দুটো হেড তো থাকছেই, at least 2 হেডস তো ওর মধ্যেই থাকছে, তাই এটাও নেব, ঠিক আছে? এবারে p2h আমরা কিভাবে আগেরটাই সলভ করেছিলাম আমরা জানি, সেটা ওইভাবেই সলভ করে নেব, কারণ আমাদের 3/8 আনসার বেরিয়েছিল, তাই আমরা ওইটা 3/8 ডাইরেক্ট নিয়ে নেব, এটাকে এইভাবে সলভ করে নেব, একই ফর্মুলা, কিন্তু এই যে p3h এ আমরা x এর জায়গায় শুধু 3 লিখবো, 2 লিখেছিলাম আগেরটাই, কারণ দুটো h দরকার ছিল, আর এখানে দুটো h এর ফর্মুলাটা তো লিখেইছি, প্লাস প্লাস 3, ঠিক আছে?
x এর ভ্যালু এখানে 3 লিখেছি। দেন এইটাকে সলভ করব, 3/8 ডাইরেক্ট আমরা আগেরটার আনসার থেকে বসিয়ে দিয়েছি, আর এটা যেভাবে ফর্মুলায় ফেলে আগেরটা সলভ করলাম সেভাবে সলভ করলাম। দেন সলভ করে আমাদের বেরিয়ে গেল 1/2। ফ্যাক্টোরিয়াল সলভ করতে তো তোমরা জানোই, আগের ভিডিওতে দেখেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো, at most 2 heads, মানে আমার 0 হেড হলেও চলবে, 1 হেড হলেও চলবে, 2 হেড হলেও চলবে, কিন্তু 3 হেড হলে চলবে না। ম্যাক্সিমাম দুটো হেড পড়তে পারে, এর বেশি কোনো হেড পড়তে পারে না। ঠিক আছে? তাহলে এই তিনটেই তো আমার চলবে, তাই এগুলো এই তিনটে হচ্ছে আমার পাস। আর এই 3h পড়লে এটা আমাদের ফেল, এটা চলবে না, কারণ ম্যাক্সিমাম দুটো পড়তে পারে বলেছে, তিনটে পড়তে পারে না, তাই 3 চলবে না। তাহলে 3 আমাদের ফেলিয়ার, কিউ। ঠিক আছে? এবারে আমরা এটাকে যদি ফর্মুলায় লিখি, অ্যাট মোস্ট 2 হেডস, মানে 0h ও পড়তে পারে, যে একটাও হেড পড়লো না হতে পারে, একটা হেডও পড়তে পারে, আবার দুটো হেডও পড়তে পারে, তাহলে অ্যাট মোস্ট 2 হেডস এর আন্ডারে এগুলো থাকবে থাকবে এইবারে আমরা তিনটেকেই ওইভাবে ফর্মুলায় ফেলে সলভ করবো, তো অনেক টাইম টেকিং। তার থেকে দেখো, একই ব্যাপার হচ্ছে, p প্লাস কিউ ইকুয়াল টু 1 আমরা জানি। ঠিক আছে? সাকসেস প্লাস ফেলিয়ার ইকুয়াল টু 1। এইবারে 3 টা যদি আমাদের ফেলিয়ার হয়ে থাকে, কিউ হয়ে থাকে, আর এইটা পুরোটা যদি আমাদের পি হয়ে থাকে, তাহলে আমরা 1 মাইনাস পি, পি যদি আমরা বের করতে হয় 1 মাইনাস কিউ করলেই তো আমাদের বেরিয়ে যাবে। তাহলে 1 মাইনাস কিউ মানে 3 যদি করে দিই, তাহলে আমাদের এই তিনটে বেরিয়ে যাবে তো। তাহলে আমরা সেইভাবেই করব, আমরা এই ফর্মুলায় ফেলে দিয়েছি, আমরা p ইকুয়াল টু 1 মাইনাস কিউ এর ফর্মুলা ফেলে দিয়েছি, তাহলে p লেখার বদলে আমরা কিউ দিয়ে বের করছি, যে 1 মাইনাস কিউ এর ফর্মুলা। এবারে কিউ এখানে কি আছে, 3ph, রাইট? মানে 3h মানে তিনটে হেড পড়বে, তাহলে p3h এর মান আমরা আগেরটাই বের করেছিলাম, সেখান থেকে বসিয়ে দিলাম 1/8, আর 1 মাইনাস করে দিলে আমাদের বেরিয়ে যাবে 7/8। এইটা হয়ে যাবে আমার এই তিনটের আনসার, কিন্তু অত বড় ফর্মুলা লিখতে হলো না। ইজি। বুঝতে পেরেছো আশা করছি, যে আমরা এই তিনটে বের করার বদলে 1 মাইনাস কিউ করে দিয়ে p এর ভ্যালুটা বের করে দিয়েছি, মানে এই তিনটের ভ্যালুটা আমরা বের করে দিয়েছি। বুঝেছো? চলো, আর না বুঝে থাকলে আবার রিভাইন্ড করে বোঝো, ঠিক বুঝবে, আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করেছি। তবুও যদি না বুঝতে পারো, তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি আবার বোঝাবো, কোই বাত নেই। চলো, এবার এটা দেখো, দেখতেই খুব কঠিন অঙ্ক লাগলেও এটা সব থেকে ইজি অঙ্ক কিন্তু। দেখো, 8 coins are thrown simultaneously, find the probability of getting at least 6 heads, at least 6 heads বলেছে। তো আমরা জানি যে একটা কয়েনের মধ্যে পাস হবার probability থাকে 1/2, কিউ 1/2 থাকে, ফেল হওয়ার প্রবাবিলিটিও 1/2 থাকে, আগের অঙ্কটায় বুঝেছো। আর n এখানে কি, n এখানে বলেছে 8 বার কয়েনটা টস করা হয়েছে, তাহলে n ইকুয়াল টু 8। এইবারে আমরা যদি ফর্মুলায় ফেলি, যে p যেটা আমায় বের করতে হবে অ্যাট লিস্ট 6 হেডস, কটা হেডস বের করতে হবে অ্যাট লিস্ট, মানে এই পিটা হচ্ছে, এই পিটা কিন্তু পাস্ট। ঠিক আছে? যে পাস হওয়ার সংখ্যা, মানে 1/2, আর এটা কিউটা হচ্ছে ফেল, পাস ফেল। ঠিক আছে? সাকসেস ফেলিয়ার। আর এই পিটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ দ্যাট, যে অ্যাটলিস্ট 6টা হেডস পড়বে অ্যাটলিস্ট, তাহলে 6টা হেডসও পড়তে পারে, 7টা হেডসও পড়তে পারে, 8টা হেডসও পড়তে পারে, তবুও অ্যাটলিস্ট 6 এর মধ্যেও আছে, অ্যাটলিস্ট 6 এর মধ্যেও আছে, আর এটা তো আছেই। তাহলে এই তিনটেকেই আমরা যোগ করব। ঠিক আছে? তাহলে এবারে বাকিটা ফর্মুলায় ফেলে দেবো, ওই যেটা সূত্র ছিল আমাদের, যে ফর্মুলাটা, যে ncx ইন্টু px ইন্টু qn মাইনাস x, ব্যাস। তাহলে এই ফর্মুলাটাই ফেলে দিলে p6h, এখানে 6 হচ্ছে x, তাই x এর জায়গায় 6 লিখেছি, n এর জায়গায় 8 লিখেছি, বাকি এবারে যা ছিল চাই তাই, প্লাস এইটা 7 এটা বসিয়েছি, প্লাস 8 এর এটা বসিয়েছি এইখানে, এই শুধু x এর ভ্যালু এখানে 8 করে দিয়েছি, বাকি সব সেম, x এর ভ্যালু গুলো 8 করে দিয়েছি। ঠিক আছে? এবারে এটাকে সলভ করব, যেভাবে আগেরটাই সলভ করলাম ফ্যাক্টোরিয়াল এর ফর্মুলায় ফেলে, যে ncx কে কিভাবে ফ্যাক্টোরিয়ালে ফেলে সেইভাবেই সলভ করব। দেন পুরোটা সলভ করলে আমাদের আনসার বেরিয়ে যাবে ইজিলি। জাস্ট এটা ফর্মুলায় ফেলা, শুধু বুঝতে হবে যে অ্যাটলিস্ট 6 হেডস মানে হচ্ছে 6 হেডসও, 7 হেডসও, 8 হেডসও,
মানে তিনটাই এর মধ্যে কভার হবে। 7 হেডস এর মধ্যেও অ্যাটলিস্ট 6 হেডস থাকেই, 8 হেড এর মধ্যেও অ্যাটলিস্ট 6 হেড থাকেই। ঠিক আছে, এইটুকু শুধু বুঝতে হবে, দেন বাকিটা ফর্মুলায় ফেললে হয়ে যাবে। চলো নেক্সট। এখানে দেখো বলেছে টু ফাইন্ড এন পি অ্যান্ড কিউ ফ্রম এক্স বার, মানে মিন। এক্স বার আমরা জানি, আগেরটা লিখেছিলাম ফর্মুলা মিন, যেখানে আদার এক্সট্রা ফর্মুলা গুলো পড়েছিলাম, রিলেটেড ফর্মুলা ওখানে ছিল। মিন মানে এক্স বার অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের চিহ্ন। তাহলে এই তিনটে ফাইন্ড করার জন্য the mean of a binomial distribution is 20 and স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 4 বলে দিয়েছে। এবারে আমাদের এনপিকিউ ফাইন্ড করতে হবে। কি ইজি না, আমরা তো দেখেছিলাম ওখানে তিনটে রিলেটেড ফর্মুলা মনে থাকলে এগুলো সলভ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে এক্স বার মানে মিন ইকুয়াল টু এনপি, যেখানে আমাদের বলে দিয়েছে 20, মিন হচ্ছে আমাদের কত 20। ঠিক আছে, মিন হচ্ছে 20 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি ইকুয়াল টু এসডি এর সূত্র কি ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র ছিল এনপিকিউ রুট ওভার, যেটা কিনা আমাদের বলে দিয়েছে 4। ঠিক আছে, এবারে বলেছে ভেরিয়েন্স। আমরা জানি, মানে এটা আমরা নিয়েছি যে ভেরিয়েন্স মানে তো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার। তাহলে এই রুট ওভারটাকে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে 4 স্কোয়ারও হয়ে, 4টাও স্কোয়ার হয়ে যাবে। সেখান থেকে আমরা পেয়ে যাব এনপিকিউ। এনপিকিউ কত পেয়ে যাব 16, রাইট, পেলাম। এরপর কি হবে, ডিভাইড। এবারে আমরা ওই যে আগে যেরকম সূত্রে ফেলে অঙ্ক করতাম, এক সমীকরণে 1 সমীকরণ 2 গুণ করে পাই, যোগ করে পাই, ওরকম ভাবে এটা সলভ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে ডিভাইড, ডিভাইডিং ইকুয়েশন, এটা আমরা ধরে নিয়েছি ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। তাহলে ডিভাইডিং ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1 করে পাই, মানে এনপি কিউ বাই এনপি করলে আমরা পাবো কিউ এর ভ্যালুটা, রাইট। এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা পাচ্ছি। আবার পি প্লাস, তো এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আমাদের ফাইন্ড করতে বলেছে এন পি এন্ড কিউ, তাহলে এখানে কিউ এর ভ্যালু তো পেয়ে গেলাম। এবারে আমরা জানি পি প্লাস কিউ ইকুয়াল টু 1, আর পি ইকুয়াল টু তাহলে 1 মাইনাস কিউ। তাহলে 1 কিউ এর ভ্যালু এখান থেকে আমরা পি এর ভ্যালু পেয়ে যাব যে 1 মাইনাস কিউ। কিউ এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে পি এর ভ্যালুও পেয়ে যাব, 1 মাইনাস কিউ করলে পি এর ভ্যালু বেরিয়ে গেল। এবারে আমরা এন এর ভ্যালু কি করে পাবো, এনপি ইকুয়াল টু 20 বলেছে, তাহলে এন ইকুয়াল টু কি হবে 20 বাই পি। এটা এদিকে গুণ হয়ে আছে পিটা, তাহলে এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 20 বাই পি করে পেয়ে যাব এন এর ভ্যালু হচ্ছে 100, কারণ এখানে আমাদের পি এর ভ্যালু কত বেরিয়েছিল 1/5। এটাকে যদি আমরা ক্রস করি যে তাহলে 5/1, তাহলে এটা আমাদের পেয়ে যাচ্ছি 100। আগের যেভাবে অঙ্ক করতে সেভাবেই। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এটাও ইজিলি আছে, এটাও ওই রিলেটেড সূত্র, রিলেটেড ফর্মুলা যেগুলো লিখিয়েছিলাম এনপি কিউ এক্স বার, ওইগুলোই ফলো করে হবে। যে ইফ দ্য প্রবাবিলিটি অফ আ ডিফেক্টিভ বোল্ট ইজ 0.1, ফাইন্ড এক্স বার, মানে মিন ফাইন্ড করতে বলেছে, এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ডিফেক্টিভ বোল্ট ইন আ টোটাল অফ 500। তাহলে টোটাল যখন বলে দিয়েছে 500, তাহলে আমাদের n ইকুয়াল টু 500 আমরা পেয়ে যাচ্ছি। আমরা জানি n হচ্ছে টোটাল, মানে নাম্বার অফ ট্রায়াল, টোটাল নাম্বার অফ ট্রায়াল। তাহলে পি এখানে পেয়ে যাচ্ছি আমরা 0.1, কেননা আমাদের প্রবাবিলিটি বলে দিয়েছে প্রবাবিলিটি অফ আ ডিফেক্টিভ বোল্ট ইজ 0.1, তাহলে পি পেয়ে যাচ্ছি। এবারে তাহলে মিন তো পেয়ে যাব, কারণ মিনের সূত্র কি, এক্স বারের সূত্র কি এনপি, এক্স বার ইকুয়াল টু এনপি। তাহলে এনপি গুণ করে দিলে আমাদের 50 হয়ে যাচ্ছে আনসার। ঠিক আছে, এক্স বার এখান থেকে আমরা পেয়ে গেলাম, কারণ আমরা জানি পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তাহলে কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি। তাহলে কিউ ইকুয়াল টু, এখান থেকে আমরা কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। আমাদের কিউ এর ভ্যালুটা বের করতে হবে এই জন্য, কারণ আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও চেয়েছে, তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেতে হবে। পি এর ভ্যালু যখন বেরিয়ে গেল, আমাদের কিউ এর ভ্যালুও বেরিয়ে যাবে, 1 মাইনাস পি করলে বেরিয়ে গেল। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি, এনপি কিউ রুট ওভার। ঠিক আছে, রুট ওভারে এনপি কিউ, তাহলে এবারে রুট ওভারে এনপি কিউ এর ভ্যালু বসিয়ে দিলে আমাদের আনসার বেরিয়ে গেল। চলো সিম্পল অঙ্ক। Fitting of binomial distribution.
দেখো এর ফর্মুলা কি, সেম ফর্মুলা, তার সাথে শুধু ক্যাপিটাল এন মাল্টিপ্লাই হয়ে গেছে, এই এনটা হচ্ছে এক্সট্রা। এবারে ক্যাপিটাল এন মানে কি, সামেশন অফ এফ, সামেশন অফ এফ মানে এই পুরো এফটা, ফ্রিকোয়েন্সির পুরো সমস্ত যোগফলটা। তাহলে নাম্বার অফ হেডস আমাদের দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, বলেছে ফিটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এন, স্মল এন এখানে কত, স্মল এন ইকুয়াল টু এখানে 4, কেন, জিরোটা বাদ দিয়ে 1 2 3 4 চারটে ট্রায়াল হয়েছে তাই 4, ঠিক আছে। আর ক্যাপিটাল এন ইকুয়াল টু সামেশন অফ এফ, তাহলে সামেশন অফ এফ, এফ এখানে কত কত ছিল, 17 52 54, এগুলো হচ্ছে সব এফ, তাহলে সামেশন অফ এফ, এগুলো সব টোটাল করলে আমাদের 160 বেরিয়েছে। তাহলে আমরা এটা বসিয়ে নিলাম। p ইকুয়াল টু 1/2, q ইকুয়াল টু 1/2, কারণ এটা একটা কয়েন, কয়েনের ফেল হওয়ার প্রবাবিলিটিও হাফ থাকে, পাস হওয়ার প্রবাবিলিটিও হাফ থাকে, আমরা জানি। এবারে নাম্বার অফ হেডস আমরা যখন লিখে নিয়েছি, ফ্রিকোয়েন্সি কিভাবে ফিট করব, ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব, এক্স যখন হচ্ছে তখন ভ্যালুটা এরকম আমরা লিখে নিলাম, যে ফর্মুলাটা লিখে নিলাম। এবারে যখন জিরো হচ্ছে, কিছুই না, শুধু এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেবো, দিয়ে ফর্মুলা সলভ করব। এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিয়ে এটা সলভ করলাম। এখানে ওয়ান আছে যেহেতু এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম, এই ফর্মুলাতেই এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিয়ে সলভ করলাম। আর ক্যাপিটাল এন তো আমাদের 160 ছিলই, বসিয়ে দিয়েছি। এক্স এর জায়গায় টু বসিয়ে দিয়ে সলভ করলাম, এই দেখো এন সি এক্স, এক্স এর জায়গায় টু, বাকিটা সলভ করে নিলাম একই সেম ভাবে, এক্স এর জায়গায় 3 বসিয়ে এক্স এর জায়গায় 4 বসিয়ে সবটা সলভ করে আমাদের এই যেটাই যেটা আনসার হবে, যেটাই যা আনসার হবে বসিয়ে দিলাম। ওটা রাফে করবে তোমরা, দিয়ে বসাবে, বা ওখানেও করতে পারো। তো এইভাবে এটা এক্সামে আসার অতটা তো সম্ভাবনা নেই, কিন্তু এটা বুঝতে হবে, যেহেতু মানে আগের ধাপে এগোতে হলে সবটা তো ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট, তাই আমি এটা করে দিলাম। ইজি আছে, জাস্ট কনসেপ্টটা নিয়ে নাও, একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে। এবারে এই অঙ্কটা দেখো, দেখেই ভয় পাওয়ার কিছু নেই, কনসেপ্ট বোঝো, খুব ইজি হবে। দেখো এখানে আগেরটাই তো তোমাকে বলে দিয়েছিল একটা কয়েনের গল্প। এবারে কয়েনে আমরা জানি দুটোই প্রবাবিলিটি হয়, হেড আর টেল। তাহলে আমাদের পিও হয় 1/2, মানে সাকসেসের রেট, আর ফেলিয়ার মানে কিউও হয় 1/2, ওটা আমরা জানি। কিন্তু এখানে কয়েন না কি কিছুই বলে দেয়নি, তাহলে আমরা কিভাবে সেখানে পি আর কিউ এর মান বের করব। দেখো, তাই জন্য আরেকটা সূত্র হয় মিনের বা এক্স বারের, যে সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ, আমরা এখানে এটা অ্যাপ্লাই করব। অবভিয়াসলি যখন আমরা স্মল এন কাউন্ট করব, আমি বলেছি জিরোটা বাদ দিয়ে কাউন্ট করতে হবে, তাহলে জিরোটা বাদ দিয়ে কটা আমাদের আছে, 1 2 3 4, তাহলে আমাদের নাম্বার অফ ট্রায়াল বা স্মল এন হয়ে যাবে 4, হলো। আর এফ এখানে বলে দিয়েছে এগুলো, তাহলে এক্স আর এফ এর ভ্যালু সামেশন অফ এফ এখান থেকে আমরা পেয়ে যাব। এবারে আমাদের সামেশন অফ এফ এক্স চেয়েছে, তাই আমরা এফ এক্স টাও করে নেব। এফ এক্স হচ্ছে 0 ইন্টু 28, 0, আবার 1 ইন্টু 62, 62, এইভাবে এফ এর ভ্যালু বের করব, দিয়ে এগুলোকে সব টোটাল করলে আমরা সামেশন অফ এফ এক্স এর মান পেয়ে যাব। সামেশন অফ এফ এক্স এর মান যখন আমরা পেয়ে যাব, সেটা আমরা এখানে বসিয়ে বা বাই সামেশন অফ এফ, এটা থেকে আমরা এক্স বার ইকুয়াল টু এন পি, এটা আমরা জানি, এখান থেকে আমরা এন পি ইকুয়াল টু 4/3 এই ভ্যালুটা পেয়ে যাব। এবারে এন পি ইকুয়াল টু যদি 4 3 হয়, আমরা এন এর ভ্যালু জানি 4, তাহলে এখান থেকে পি এর ভ্যালু আমাদের বেরিয়ে যাবে। পি এর ভ্যালু যখন বেরিয়ে গেল, সেখান থেকে কিউ এর ভ্যালুও বেরিয়ে যাবে, যে 1 মাইনাস পি করলে কিউ এর ভ্যালু বেরিয়ে যায়। কিউ এর ভ্যালুও যখন বেরিয়ে গেল, ক্যাপিটাল এন যখন আমাদের জানা আছে সামেশন অফ এফ 150 যেটা, তাহলে আমাদের সব ভ্যালু এবারে যখন বেরিয়ে গেল, তাহলে এবারে আমরা অঙ্কটা সলভ করে নেব। এবারে আমাদের এক্স এর মান যখন 0 হবে, তখন এক্স এর জায়গায় 0 বসাবো। পি এর মান আমরা এখানে বের করেছি, পি এর মান 1/3 বসিয়ে, কিউ এর মান 2/3 বসিয়ে, এরকম ভাবে পুরোটা সলভ করব। আবার এক্স এর মান যখন 1 হবে, আমি দেখো এখানে পি আর কিউই বসিয়ে দিয়েছি ভুল করে, কিন্তু এখানে পি কিউ হবে না, পি এর মানের জায়গায় হবে 1/3 আর কিউ এর মানের জায়গায় হবে 2/3। এইভাবে একই ফর্মুলাটায় ফেলে আমরা এগুলোকে সলভ করে নেব, ঠিক আছে। পি এর জায়গায় 1/3, কিউ এর জায়গায় 2/3 বসাবো, আর এক্স এর মান যখন যেটা তখন সেটা, মানে এখানে 0 হলে জিরোটা দিয়ে সলভ করব, এখানে 1 আছে এক্স এর মান 1 বসাবো, এখানে 2 আছে এক্স এর মান 2, এখানে 3 আছে 3 এক্স এর মান, আর এখানে 4 আছে এক্স এর মান 4। এভাবে পুরোটা সলভ করে নেব। ক্যাপিটাল এন আমাদের সেম থাকবে, 150 থাকবে। তো এভাবে সলভ করব ফ্যাক্টোরিয়াল দিয়ে, আমরা জানি কিভাবে সলভ করতে হয়, বাড়িতে প্র্যাকটিস করব, হয়ে যাবে। চলো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এরকম, খুব ইজি, জাস্ট দেখে ভয় লাগে, কনসেপ্ট বুঝলে ইজি।
বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনস এর পর এখন করব পয়জন ডিস্ট্রিবিউশন। চলো স্টার্ট করি। দেখো ফার্স্টে তো পয়জনাল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা দেখে নেবে, সবাই নোটও করে নাও খাতায়, ঠিক আছে? দ্যাট ইজ প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স ধরছি, যেখানে ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবারে এখানে পি যেটা হচ্ছে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স, সেটা কি? সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অবটেইনিং এক্স নাম্বার অফ সাকসেস, ঠিক আছে? m ইকুয়াল টু মিন আমরা জানি np, রাইট? এই ফর্মুলাটা তো আমরা আগেও দেখেছি, যারা আগের ভিডিও দেখোনি তারা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে m ইকুয়াল টু এখানে np, যেটা হচ্ছে প্যারামিটারস অফ দ্য ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আর e আমরা ধরে নেব বেস অফ ন্যাচারাল লগারিদম, যেখানে ভ্যালু e এর দিয়ে দেওয়া থাকবে বিভিন্ন রকম বা এটা, ঠিক আছে? চলো সাম স্টার্ট করা যাক। ওকে, আচ্ছা, যেমনি ওখানেও রিলেটেড কিছু ফর্মুলা দেখে নিয়েছিলাম আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে, এখানেও দেখে নেবো মিন, যেখানে হচ্ছে এক্স বার, যার ফর্মুলা আমরা জানি স্মল এন ইকুয়াল টু, যেটা হচ্ছে এন পি, রাইট? এন ইন্টু পি, এটা হচ্ছে এর ফর্মুলা। ভেরিয়েন্স এর ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার ইকুয়াল টু এম, রাইট? আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? রুট ওভার এম। এখানে পয়জনাল ডিস্ট্রিবিউশনের কনস্ট্যান্ট ফর্মুলা গুলো হচ্ছে খানিকটা এরকম। চলো এবারে সাম স্টার্ট করাই যাক। ওকে, দেখো বলেছে it is given that 2% of the screws manufactured by a company are defective, ঠিক আছে? কত পার্সেন্ট ডিফেক্টিভ? 2% ডিফেক্টিভ। Use Poisson distribution to find the probability that a packet of 100 screws contains, ঠিক আছে? Contains no defective screws, one defective and two or more defective screws। তাহলে কি বলেছে? একটা ম্যানুফ্যাকচারার কোম্পানিতে, ঠিক আছে, যেখানে কিনা স্ক্রিউ বানানো হয়, সেখানে 2% স্ক্রিউ ডিফেক্টিভ বেরোয়। এবারে এর প্রবাবিলিটি কতটা যে 100টা স্ক্রিউ এর একটা প্যাকেটে, মানে প্রত্যেকটা প্যাকেটে ধরো 100টা করে স্ক্রিউ থাকে, এবারে একটা প্যাকেটে 100টা স্ক্রিউ এর একটা প্যাকেটে একটাও ডিফেক্টিভ স্ক্রু থাকবে না, এর প্রবাবিলিটি কতটা? একটা ডিফেক্টিভ থাকবে, এর প্রবাবিলিটি কতটা? আর দুই বা দুইয়ের বেশি ডিফেক্টিভ স্ক্রিউ থাকবে, এর প্রবাবিলিটি বা কতটা? ওকে, এটা হলো আমাদের কোয়েশ্চেন বোঝা গেছে। এখানে গিভেন দিয়ে দিয়েছে ই টু দি পাওয়ার মাইনাস টু, যেখানে ই আমরা এম দেখেছিলাম মাইনাস এম, এর ফর্মুলাটা আমরা এখানে লিখে নিয়েছি আরো ভালো করে, ঠিক আছে? যাতে বারবার ফর্মুলা লিখতে হবে, যাতে ভালো করে ফর্মুলা মনে থাকে। আচ্ছা, এর ভ্যালু এখানে দিয়ে দিয়েছে 0.135, ঠিক আছে? তাহলে এখানে আমরা জানি পি আমাদের বলে দিয়েছে 2% ডিফেক্টিভ, এটাই আমরা ধরবো পি, ঠিক আছে? এখানে এন হচ্ছে কি? 100 স্ক্রিউ বলেছে, একটা প্যাকেটের 100 স্ক্রিউটার টোটালটা এখানে এন, রাইট? তাহলে এখানে এন হচ্ছে 100। এম এর আমরা জানি এম বা মিন কি করে বের করব? এনপি, এম ইকুয়াল টু এনপি, রাইট? আগের ফর্মুলাটাতেই দেখলাম। তাহলে এই দুটোকে আমরা 2% মানে কি 2/100, তো তাহলে 100 এন, এন এর জায়গায় লিখেছি 100 আর পি এর জায়গায় লিখেছি 2/100। দেন আমাদের এম অর্থাৎ মিন বা এক্স বার আমাদের বেরিয়ে গেল হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 2, এম হচ্ছে 2, ঠিক আছে? এবারে নো ডিফেক্টিভ এর প্রবাবিলিটি কতটা? মানে x ইকুয়াল টু 0, ঠিক আছে? এর প্রবাবিলিটি কতটা? তাহলে এখানে আমরা জাস্ট x এর ভ্যালুটা বসিয়ে দেব 0, ঠিক আছে? বাকি ফর্মুলায় বসিয়ে দেব। ই এর ফর্মুলা আমরা বসিয়ে দেব, তারপরে এম এর ফর্মুলা, ঠিক আছে? এম এম ইকুয়াল টু আমাদের এখানে 2 বেরিয়েছে, তাই -2 বসালাম এম এর জায়গায়। আর এম টু দি পাওয়ার এক্স, তাই এখানে 2, আর টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু কত? 0, তাই আমরা এখানে 0 বসালাম বাই 0 ফ্যাক্টোরিয়াল। কেন? এখানে বাই এক্স ফ্যাক্টোরিয়াল আছে, এক্স এর জায়গায় 0, তাই 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল থাকলে তো এটা কেটে যাবে, 1 হবে। ই টু দি পাওয়ার -2 এর ভ্যালু আমাদের দিয়ে দেওয়া আছে 0.135, তাই আমাদের আনসার এখানে বেরিয়ে গেল 0.135। এটাই আমাদের ফার্স্ট 1 নম্বরের আনসার, ঠিক আছে? যে নো ডিফেক্টিভ, একটা ডিফেক্টিভ থাকবে না, তার প্রবাবিলিটি কতটা, এটা, ঠিক আছে? এবারে একটা ডিফেক্টিভ থাকবে, এর প্রবাবিলিটি কতটা? অর্থাৎ x ইকুয়াল টু 1, ঠিক আছে? একটা ডিফেক্টিভ মানে x ইকুয়াল টু 1 ধরবো, তাহলে কিছুই না, শুধু x এর জায়গায় 1 বসিয়ে দেবো, বাকি যা সেম থাকবে। শুধু x এর জায়গায় এই ফর্মুলাটায় x এর জায়গায় শুধু 1 বসিয়ে দেবো, বাকি m এর জায়গায় m এর ভ্যালু 2 বসবে,
আর ই এর এখানে তো ভ্যালু দিয়ে দিয়েছে e টু দি পাওয়ার মাইনাস m এর ভ্যালু -2 এর ভ্যালু, তাই না? এটা বসিয়ে এই আনসারটা আমাদের বেরিয়ে গেল, ভেরি ইজি। আর হচ্ছে থার্ড নাম্বার, টু আর মোর ডিফেক্টিভ এর প্রবাবিলিটি কতটা। এবারে এটা ভালো করে বোঝো, আমরা জানি পি প্লাস কিউ অর্থাৎ পাস প্লাস ফেল, ঠিক আছে, সাকসেস প্লাস ফেলিয়ার ইকুয়াল টু 1 হয় সবসময়, তাই তো? এবারে দেখো 0 আর 1 হলে আমাদের ফেল হতো, কিউ হতো, রাইট? যে আমাদের বলেছে টু আর মোর ডিফেক্টিভ এর প্রবাবিলিটি কতটা, আর টু আর তার থেকে মোর 100টা প্যাকেট যেহেতু, তাই ম্যাক্সিমাম কত 100টা ডিফেক্টিভ হতে পারে, এর বেশি ডিফেক্টিভ তো হতেই পারে না। আচ্ছা, তাহলে 2 থেকে 100 অবধি এর প্রবাবিলিটি আমাদের, মানে এটা হচ্ছে আমাদের সাকসেস রেট, তাই তো? 2 থেকে 100 বেরোলে আমাদের সাকসেস, যে 2 আর মোর ডিফেক্টিভ প্রোডাক্টই তো চেয়েছে। আর যদি 0 আর 1 বেরোয় তাহলে এটা আমাদের ফেলিয়ার, কারণ আমাদের চেয়েছে 2 আর মোর ডিফেক্টিভ, রাইট? তাহলে আমরা কি করব, q প্লাস p আমরা জানি 1, তাহলে q ইকুয়াল টু 1 মাইনাস p, তাহলে q ইকুয়াল টু যদি 1 মাইনাস p হয় বা p ইকুয়াল টু 1 মাইনাস q হয়, তাহলে আমরা কি বের করব, আমরা এখানে কি বের করব, p বের করব। তাহলে 1 মাইনাস q যদি আমরা করে দিই, তাহলে 0 আর 1 যদি আমরা 1 থেকে মাইনাস করে দিই, মানে probability of 0 আর probability of 1, probability of 0 আর probability of 1, এটা যদি আমরা 1 থেকে মাইনাস করে দিই, মানে 1 মাইনাস কিউ, এই যে এটা হচ্ছে পুরোটা, এটা হচ্ছে আমাদের কিউ, তাহলে এটা কিউটা যদি আমরা 1 থেকে মাইনাস করে দিই, আমরা পি পেয়ে যাব তো, সিম্পল, সেইভাবেই আমরা পি পেয়ে গেলাম। আমরা জানি probability of 0 এর ভ্যালু আমার এখানে বেরিয়েছিল 0.135, probability of 1 এর ভ্যালু আমার বেরিয়েছিল 0.27, এই দুটো বসিয়ে আমরা তাহলে পেয়ে গেলাম 1 মাইনাস করলে এটা আমরা পেয়ে যাব, এটা কি 2 or more defective এর ভ্যালু কতটা, এতটা। নাহলে আমরা x এর ভ্যালু একবার 2 ধরবো, আবার 3 ধরবো, আবার 4 ধরবো, আবার এরকম করে কি পসিবল নাকি এতগুলো করা, পসিবল না, তাই আমরা এইভাবে করব। বোঝা গেল? চলো নেক্সট সামস করি। দেখো এখানে বলেছে ম্যানুফ্যাকচারার অফ পেন্স নোজ দ্যাট on an average 5% of his product is defective, তাহলে কত পার্সেন্ট, 5%, তাহলে এখানে p এর ভ্যালু কি হবে 5%, রাইট, ডিফেক্টিভ। he sells pins in a packet of 100, তাহলে প্যাকেট অফ 100 মানে n এর ভ্যালু কত 100, ওকে, and guarantees that not more than 4 pins will be defective, চারটে পিনের বেশি ডিফেক্টিভ হবে না, শুধু চারটে পিন ভাঙা টাঙা হতে পারে, এর বেশি ডিফেক্টিভ হবে না। what is the probability that a packet will meet the guaranteed quality, এর প্রবাবিলিটি কতটা যে যেটা গ্যারান্টি দিয়েছে সেটাই হবে, অর্থাৎ চারটে পিনের বেশি ভাঙা বেরোবে না, এর কি গ্যারান্টি, ঠিক আছে? তাহলে চারটে পিনের বেশি বেরোবে না, মানে probability of 0 হতে পারে, probability of 1 হতে পারে, একটা পিন ভাঙতে পারে বা একটাও পিন ভাঙতে পারে না, বা দুটো পিন ভাঙতে পারে বা তিনটে পিন ভাঙতে পারে বা চারটে পিন ভাঙতে পারে, এর বেশি পিন ভাঙবে না। এটার probability এবার আমরা বের করে দেবো প্লাস করে দিয়ে, সিম্পল ফর্মুলায় ফেলবো। 0 যখন x এর ভ্যালু আমরা ধরবো 0, probability of 1 যখন x এর ভ্যালু ওই যে আগের ফর্মুলাটায়, ঠিক আছে, আমরা ধরবো 1, 2 যখন x এর ভ্যালু আমরা ধরবো 2, 3 যখন x এর ভ্যালু আমরা ধরবো 3, এখানে e টু দি পাওয়ার -5 এর ভ্যালুও বলে দেওয়া আছে, আর 4 যখন x এর ভ্যালু আমরা ধরবো 4, ঠিক আছে? x এর জায়গায় শুধু 1 2 3 4 যেগুলো যেটাই যা আছে সেটা তাই বসিয়ে দিতে হবে। বোঝা গেছে তো এখানটা? যারা বুঝতে পারবে না কমেন্টে জানাবে, আমি পরের দিন আবার বুঝিয়ে দেবো, যেখানে বুঝতে পারবে না, ঠিক আছে, সেটা কমেন্টে জানাবে। আচ্ছা, তাহলে এবারে এটাকে সলভ করব আমরা, এটাকে আমি রাফে করে নিয়েছি কারণ এখানে প্রবলেম হতো, এত ঘিজিমিজি হয়ে যেত। এবারে এইটা ভ্যালুটা যখন বেরিয়ে যাবে, e টু দি পাওয়ার -5 এর ভ্যালু এখানে আমরা দিয়ে দিয়েছি, আমি এখানে e টু দি পাওয়ার -5 টা কমন নিয়েছিলাম, ফলে করতে সুবিধা হয়েছিল। তাহলে এটা আনসারটা আমার বেরিয়ে যাবে। বোঝা গেছে? অঙ্ক কনসেপ্টে বোঝা গেছে তো? তাহলে একবার প্র্যাকটিস করো, একা একা করো, ট্রাই করো, পারবে, ঠিক আছে? জাস্ট ফর্মুলায় ফেলবে, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এটাও সেম ভাবে, between the hours of 2 p.m. and 4 p.m. the average number of phone calls per minute coming into a switchboard of a company is 2.5, ঠিক আছে? Find the probability that during one particular minute there will be no phone call at all, exactly 3 calls and at least 2 calls, এর probability কতটা। আমরা এরকম অঙ্ক কিন্তু আগেও করেছি, binomial distribution করেছি,
দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন না করলে এটা করতে প্রবলেম হবে, সুতরাং আগে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা করে আসো, আমার কিন্তু আপলোড করা আছে ওটার ভিডিওটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা জানি যে মিনের ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 2.5, ঠিক আছে? যে প্রত্যেকটা মানে কল আসার, ঠিক আছে, পার মিনিট কল আসে তার প্রবাবিলিটি দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে 2.5, ঠিক আছে? যে পার মিনিটে কল অ্যাভারেজ দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের এখানে এটাও গিভেন দিয়ে দিয়েছে যে e টু দি পাওয়ার মাইনাস 2 এর ভ্যালু কতটা আর e টু দি পাওয়ার 0.5 এর ভ্যালু কতটা। নো ফোন কলস যখন হচ্ছে তার মানে x এর ভ্যালু 0, তাহলে ফর্মুলাতে ফেলবো, শুধু x এর জায়গায় কত বসাবো, 0 বসাবো, রাইট? আর আমাদের m এর ভ্যালু আমরা জানি 2.5 মাইনাস 2.5, ঠিক আছে? এবারে আমাদের মাইনাস 2.5 এর ভ্যালু তো এখানে দেওয়াই নেই, আমাদের মাইনাস 2 দেওয়া আর 0.5 দেওয়া, তাহলে দুটোকে অ্যাড করে নেব আমরা, দুটো অ্যাড করে নেব, দুটো ইনটু করে নেব, দেন তাহলে তো বেরিয়ে যাবে আমার। আচ্ছা, দুটো অ্যাড করে নিয়ে এখানে যখন এইটার ভ্যালুটা আমরা বসাবো, আর কি হবে, বা এটাকে আমরা ভেঙে বসালাম, ভেঙে যখন বসাবো মানে ই টু দি, আচ্ছা আমরা জানি যে গুণ করলে আমাদের পাওয়ার যোগ হয়ে যায়, তাই তো? তাহলে আমরা কি করব, এর ভ্যালুটা আলাদা আলাদা বসিয়ে গুণ করে দেব, ঠিক আছে? সেরকম ভাবে এখানে আমরা এখানে ভেঙে নিয়েছি, সি মাইনাস 2.5টাকে আমরা এখানে মাইনাস 2 ইন্টু 0.5 লিখে দিয়েছি, ভেঙে নিয়েছি, কারণ যোগ করলে যখন এক করা যায় আবার ভেঙে নিলে এরকম ভাবে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এক্স্যাক্টলি 3 কলস কখন আসছে? ওকে, রিল্যাক্স রিল্যাক্স, কেউ কিন্তু মানে বোর হইও না, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। চলো, এক্স্যাক্টলি 3 কলস যখন আসছে তার মানে x এর ভ্যালু আমরা এখানে 3 ধরবো, কিছুই তো না, শুধু x এর জায়গায় 3 বসিয়ে দেবো, আর কিছুই না, তারপরে ফর্মুলা ফেলে যেমন অঙ্ক সলভ করে করব। ফ্যাক্টরিয়াল সলভ করতে জানি আমরা, পাওয়ারের ভ্যালুও দিয়ে দিয়েছে, গল্প শেষ। অ্যাট লিস্ট 2 কল, ঠিক আছে? অ্যাট লিস্ট দুটো কল আসবেই, এর প্রবাবিলিটি কতটা যে দুটো কল অ্যাট লিস্ট আসবেই। তাহলে এখানে পাসের ভ্যালু হচ্ছে 0টা কল আসতে পারে বা একটা কল আসতে পারে, এর বেশি আসবে না, এর প্রবাবিলিটি কতটা, বা দুটো কল আসবেই, তাহলে 1 মাইনাস কিউ, সেই একই, ঠিক আছে? 1 মাইনাস কিউ করে দেব, তাহলে এইটা যদি আমরা কিউ ধরি 0 1টা, আর এটা যদি আমরা পি ধরি, ঠিক আছে? তাহলে 1 মাইনাস যদি এটা করে দিই, probability of 0 plus probability of 1 করে দিই, তাহলে আমার বাকিটা বেরিয়ে যাবে তো, যে at least 2, বা at least 2 কল মানে কি 2 এর বেশিও আসতে পারে, কিন্তু দুটো আসবেই, দুটোর বেশিও আসতে পারে কিন্তু at least দুটো আসবেই, তাহলে এটাই আমাদের তো সাকসেস, তাই তো? তাহলে সাকসেসটা যদি আমরা ফেলিয়ার থেকে 1 মাইনাস ফেলিয়ার করি, তাহলে আমাদের সাকসেস ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে তো, যে দুটো বা দুটোর বেশি কল যেটা আসবে বেরিয়ে যাচ্ছে তো। চলো, যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন না করো, আবারও বলছি যে যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন না করে থাকো এটা বুঝতে অসুবিধা হবে, আর যদি করে থাকো পরপর স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেখতে দেখতে, দেন তো এই অঙ্কগুলো তোমরা একেবারে নিজেরাই করে দিতে পারবে, একদম পরীক্ষায় 6.5 6.5। চলো, টাটা। ঠিক আছে, ভুল করে একটু টাটা বলে দিয়েছি, আর একটা অঙ্ক বাকি আছে, ফিটিং অফ পয়জন ডিস্ট্রিবিউশন। এবারে দেখো এটা কিভাবে করব, ফিট আ পয়জন ডিস্ট্রিবিউশন টু দ্য ফলোইং ডেটা, এখানে ডেটা দিয়ে দেওয়া হয়েছে, ডেথ দিয়ে দেওয়া হয়েছে 0 থেকে 4, ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া হয়েছে 109, 65, 22, 3, 1, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু আমরা বসিয়ে দেবো পরপর 0 1 2 3 4, যেগুলো হচ্ছে ডেথ। f এর ভ্যালু আমরা বসিয়ে দেবো, তাহলে fx আমাদের বের করতে হবে, কারণ আমাদের এই ফর্মুলাটায় আমাদের যে পয়জন ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাটায় ফিরতে হলে আমাদের m এর ভ্যালু চাই তো, e টু দি পাওয়ার মাইনাস m, তো তাহলে m এর ভ্যালু চাই, তাহলে m এর ভ্যালু যদি আমার বের করতে হয়, তাহলে সামেশন অফ fx বাই সামেশন অফ f, সামেশন অফ fx বাই সামেশন অফ f করলে আমাদের বের হচ্ছে 0.61, আবার দেখো e টু দি পাওয়ার মাইনাস 0.61 এর ভ্যালু আমাদের এখানে দিয়ে রেখে দিয়েছে আগে থেকে, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক করতে প্রবলেম হবে না, আমরা জাস্ট এই ফর্মুলাটায় অঙ্কটা ফেলবো, রাইট? তাহলে এখানে আমরা আমাদের x এর ভ্যালু যখন থাকছে 0, তখন আমাদের হচ্ছে এটা বেরোচ্ছে, ঠিক আছে? জাস্ট x এর জায়গায় যদি আমরা 0 বসাই, তাহলে আমাদের এই ভ্যালুটা বেরোচ্ছে। এবারে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যখন থাকছে 1, তখন x এর জায়গায় আমরা জাস্ট 0 বসিয়ে 1 এর বসিয়ে দেবো, x এর জায়গায় 1। এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি যখন 2, x এর জায়গায় 2 বসাবো, বা এখানে করেছে কি ফ্রিকোয়েন্সি 1 ইনটু m বাই 2 করে দিয়েছে, ঠিক আছে? এরকম ভাবেও করতে পারো, ঠিক আছে? তাহলে যেইভাবে তোমাদের সুবিধা ওরকম ভাবে এটা বের করতে পারো, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিস
যেটা মনে রাখবে শুধু যেটা ফ্রিকোয়েন্সি আর কি এক্স এর ভ্যালু যা হবে সেটা শুধু এক্স এর জায়গায় বসিয়ে দিতে হবে। এবার বারবার ওই ফর্মুলা সলভ না করে তোমরা এইভাবেও করতে পারো, কিছুই না, জাস্ট খুব সিম্পল। শুধু একটু ভালো করে মন দিয়ে বোঝো কনসেপ্টটা, তাহলেই হবে, ঠিক আছে? এই অঙ্ক নিয়ে বা এই চ্যাপ্টার নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমি অনেক সাজেশনস দিয়ে দেবো, অনেক না কয়েকটা সাজেশনস দেবো, তার মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। জাস্ট আমাদের এক্সামটা তাড়াতাড়ি ফেলে দিক, এটাই যা। 1 বছরের কোর্স আমাদের 2 বছর ধরে করাচ্ছে, কিছু বলার নেই। যারা আগন্তুক মানে নতুন স্টুডেন্ট ভাবছো এনএসইউ তে ভর্তি হবে কিনা, তো প্লিজ আমি তো রেকমেন্ড করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। ইয়েস, আমি এখানেই বলছি, ভর্তি হয়েও না। 1 বছর কোর্স 2 বছর ধরে করাচ্ছে, প্লাস কোনো রেসপন্স নেই। হোয়াট এভার, চলো। ওয়েল, আজকে আমি সেকেন্ড চ্যাপ্টারেরও সাজেশন নিয়ে চলে এসেছি। অবভিয়াসলি এটা প্রিভিয়াস ইয়ারের উপরে বেস করেই এই অঙ্কগুলো কিছু কিছু বইতেও সলভ করে দেওয়া আছে, স্টিল আমি করেছি নিজের মতো করে, ইজি ভাবে বোঝানোর চেষ্টা করেছি। দেন চলো স্টার্ট করা যাক। এখানে বলেছে সাপোজ দ্যাট হাফ অফ দ্য পপুলেশন অফ আ টাউন আর কনজিউমার্স অফ রাইস। 100 investigators are appointed to find out its truth. Each investigator interviews 10 individuals. How many investigators do you expect to repeat the 3 or less of the people interviewed are consumer of rice? দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, যে ধরা যাক শহরের হাফ পপুলেশন রাইস খায়, ঠিক আছে? হাফ হাফ পপুলেশন কনজিউমার অফ রাইস, তাহলে হাফ মানে কি 1/2। ওকে, আমরা পি এর ভ্যালু পেলাম হাফ, তার মানে কিউ এর ভ্যালু মানে সাকসেসের ভ্যালু যদি হাফ হয়, তাহলে আমরা জানি সাকসেস প্লাস ফেলিয়ার ইকুয়াল টু 2, সরি ইকুয়াল টু 1, সেটা আমরা জানি, মানে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। আমার আগের ক্লাস যদি করে থাকো এগুলো খুব ইজিলি তোমরা কনসেপ্টটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে পি যদি আমার 1/2 হয়, তাহলে কিউও হবে আমার 1/2, বাকি হাফটা একের মধ্যে হাফ যদি আমার সাকসেস রেট হয়, আমার ফেলিয়ার রেটও হাফ হবে, তাই তো? এবারে 100টা ইনভেস্টিগেটর ইনভেস্ট করার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে, তার মধ্যে এক একটা ইনভেস্টিগেটর 10 জন করে ইন্টারভিউ নিচ্ছে। এক একটা ইনভেস্টিগেটর কি করছে, 10 জন করে 10 জনকে ইন্টারভিউ নিচ্ছে, যে তুমি রাইস খাও কি খাও না, খাও কি খাও না, ঠিক আছে? এবারে তুমি কি রাইসের কনজিউমার নাকি কনজিউমার নও। তার মধ্যে এর প্রবাবিলিটি কতটা যে এক একজন ইনভেস্টিগেটর 10 জন করে তো ইন্টারভিউ নিচ্ছে, তার মধ্যে এই 10 জনের মধ্যে 3 জন বা 3 জনের কম জন রাইস খায়, এর প্রবাবিলিটি কতটা যে প্রত্যেকটা ইন্টারভিউয়ার যারা এক একজন 10 জন করে নিচ্ছে ইন্টারভিউ, তার মধ্যে 3 জন বা 3 জনের লেস, তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পাচ্ছি, 3 or less than 3, equal to 3 or less than 3। তাহলে এর প্রবাবিলিটি কতটা যে এরা কনজিউমার অফ রাইস। অঙ্কটা করি চলো সলভ, তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পেজে যদি আমরা গিয়ে দেখি, আমরা জানি n এর ভ্যালু, এখানে স্মল n এর ভ্যালু হচ্ছে 10। কেন? কারণ এক একজন ইনভেস্টিগেটর 10 জন করে ইন্টারভিউ নিয়েছে, তাহলে স্মল n 10। এবার p এর ভ্যালু হাফ অফ দ্য পপুলেশন বলেছে, তাহলে 1/2, ঠিক আছে? p এর ভ্যালু যদি 1/2 হয়, q এর ভ্যালুও 1/2, যেটা আমি একটু আগে বোঝালাম। আচ্ছা, তাহলে আমাদের কনজিউমারের মধ্যে মানে শহরের কনজিউমারের হাফ কনজিউমার হচ্ছে সাকসেস, হাফ হচ্ছে ফেলিয়ার, বোঝা গেল? এক্স এর ভ্যালু আমার বলেছে 3 or less than 3, তাহলে এক্স এর ভ্যালু less than 3 or equal to 3, রাইট? ওকে, তাহলে এক্স এর ভ্যালুও আমরা এখানে পেয়ে গেলাম। এবারে আমাকে জানতে চেয়েছে এর প্রবাবিলিটি কতটা যে প্রত্যেক এক একটা ইনভেস্টিগেটর যারা 10 জন করে ইন্টারভিউ নিয়েছে, তার মধ্যে 3 জন অথবা 3 জনের কম জন কনজিউমার অফ রাইস, এর প্রবাবিলিটি কতটা। অঙ্কটা ক্লিয়ার হয়েছে, অঙ্কের কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে। এবারে আনসারে আসা যাক, সলিউশনে আসা যাক। আমরা ওখানে ধরছিলাম, আমরা মনে আছে কয়েনের অঙ্ক করেছিলাম, যেখানে প্রবাবিলিটি অফ এইজ, প্রবাবিলিটি অফ হেড আর টেল করছিলাম, সেইখানে আমরা probability of 0 age, probability of 0 1 ধরছিলাম। এখানে আমরা
প্রবাবিলিটিটাকে এফ লিখছি, ঠিক আছে ফাংশন। তো তাহলে 0 1 2 3, কেন আমার এক্স এর ভ্যালু বলেছে 3 অর লেস দ্যান 3, তাহলে 3 হচ্ছে ইকুয়াল 3, তাই এফ 3 টাও আমরা নেব। আর লেস দ্যান 3 কি কি হয়, 3 এর থেকে কম 2 হয়, 1 হয় আর 0 হয়, ঠিক আছে। তাহলে এই কটা হচ্ছে আমাদের, এটা আমাদের বের করতে হবে। এবার কম্বিনেশন থিওরি আমরা অ্যাপ্লাই করব। আমরা জানি কম্বিনেশন থিওরির ফর্মুলা কি, cnx into px into qn minus x, এটা আমাদের কম্বিনেশন থিওরির ফর্মুলা, রাইট। এবারে আমি কি বলেছি, স্মল n এর ভ্যালু আমাদের কাছে আছে, আর x এর ভ্যালু আমাদের কাছে আছে, যে এটা হতে পারে, এটা হতে পারে আর এটা হতে পারে। তাহলে x এর ভ্যালু যখন 0, আমরা x এর জায়গায় 0 বসাবো, স্মল n 10 ই থাকবে, বাকি আর p এর ভ্যালু আমরা 1/2, q এর ভ্যালু 1/2 বেরিয়েছে, ওকে ফাইন। এবারে f যখন 1, মানে x এর ভ্যালু যখন 1, তখন আমি x এর জায়গায় 1 বসাবো, x এর ভ্যালু যখন 2, তখন শুধু x এর ভ্যালুগুলোর জায়গায় 2 2 বসিয়ে দেবো, ঠিক আছে, শুধু x গুলোর জায়গায় 2 বসাবো। আবার 3 যখন, তখন x এর জায়গায় 3 বসাবো। এইভাবে এবার আমরা জানি এইটাকে আমরা কিভাবে সলভ করি, ফ্যাক্টোরিয়াল দিয়ে। cnx কে আমরা কিভাবে সলভ করি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস x ফ্যাক্টোরিয়াল ইনটু x ফ্যাক্টোরিয়াল, রাইট। তাহলে সেই হিসাবে যদি আমরা ফর্মুলায় ফেলি, এইভাবে এগুলোকে কন্টিনিউ করব। আমি আর এখানটা বেশি লিখিনি, তাহলে গিজিমিজি হয়ে যেত, তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট এইটা লিখলাম, ঠিক আছে। এবারে এইগুলোকে আমরা এক এক করে সলভ করব, মানে f0 সলভ করব, f1 সলভ করব, f2 সলভ করব, f3, f0 এটা, f1 এটা, f2 এটা, f3 এটা। তাহলে এইগুলো সলভ করব, রাফে করে আমাদের এইগুলো বেরোচ্ছে 1/1024, যেটা এটাকে আমরা কমন নিয়ে নিয়েছি, দেন আমাদের এগুলো বেরোচ্ছে, কমন নিয়ে নিয়েছি, ফলে 176 আমাদের প্লাসে হচ্ছে, আর এখানে আমি মাল্টিপ্লাই করে দেবো 1/1024 দিয়ে, তাহলে এটা আমার আনসার বেরিয়ে গেল এত। এবার এটা কিন্তু আমাদের আনসার না, এটা আমাদের যেটা বেরোলো বলেছে 3 আর লেস দেন 3 কনজিউমার হচ্ছে রাইস ইয়ে করে, ওটার প্রবাবিলিটি বেরিয়েছে। আমাদের চেয়েছে কি, যে পিপল ইন্টারভিউ করেছে, মানে এতজনকে 10 জনের, এক একজন ইনভেস্টিগেটর 10 জনকে ইন্টারভিউ করেছে, ওই 10 জনের মধ্যে 3 জন বা 3 জনের কম জন রাইস কনজিউম করে, এর প্রবাবিলিটি কতটা জানতে চেয়েছে। তাই আমাদের রিকোয়ার্ড বা এক্সপেক্টেড নাম্বার অফ ইনভেস্টিগেটরস আমরা জানি 100, তাহলে 100 এর সাথে আমরা আমাদের ক্যাপিটাল এন, আমরা মনে আছে ফর্মুলাটা করেছিলাম ক্যাপিটাল এন ইনটু এটা, ঠিক আছে, এই ফর্মুলাটা করেছিলাম আগে একটা অঙ্কে, ওর মতো ঠিক এই জায়গাটা হবে, তাহলে ক্যাপিটাল এন ইনটু এই ফর্মুলায় যেটা আমাদের আনসার বেরিয়েছে সেটা বসিয়ে দেবো, তাহলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তাহলে কি, যে এটার প্রবাবিলিটি হলো এতটা, বোঝা গেছে। আশা করছি এই অঙ্কর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর যদি তোমাদের অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে না থাকে, তাহলে আমি বলবো তোমরা হয়তো আমার আগের ক্লাসগুলো দেখোনি, ওই পার্ট 1 পার্ট 2 এগুলো সব কমপ্লিট করো, দেন এই অঙ্কটায় আসো সাজেশন, তখনই বুঝতে পারবে যখন কমপ্লিট করবে। খুব বেশিক্ষণের আমি করাইনি, খুব কম সময়ের মধ্যে করিয়েছি, আর খুব কম অঙ্ক কমপ্লিট করিয়েছি। খুব জোর হবে 10টা অঙ্ক টোটাল হবে না, ঠিক আছে। ওই আমি টোটাল মিলিয়ে 10 বলছি, ওই 10টা অঙ্ক তুমি করো, তোমার এই পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেন তুমি এই সাজেশনটা খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এইটা পরীক্ষায় আসার একটু চান্স আছে, যেহেতু এটা 2022-এরও, সেই অনুযায়ীও। আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে যাই, আশা করছি এটা বুঝেছো। চলো, আর না বুঝে থাকলে রিভাইন্ড করো। ওকে, চলো টাটা, নেক্সট অঙ্কে আসি। এখানে দেখো, এখানে অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে there are 7 distinguishable balls which are to be distributed at random into 3 boxes. What is the probability that the specified box contains exactly 3 balls? মানে এখানে ধরো তোমায় বলা হয়েছে, কোয়েশ্চেনটা কি, 7টা বল আছে, ঠিক আছে, 7টা বল র্যান্ডমলি ছোড়া হলো, এবার 3টে বক্স রাখা আছে। এর কি প্রবাবিলিটি আছে যে ওই 3টে বক্সের মধ্যে একটা বক্সে 3টে বল গিয়ে পড়বে, ওই 7টা বলের মধ্যে 3টে বল একটা বক্সে পড়বে, আর বাকিগুলো যেখানে যা খুশি পড়তে পারে, কিন্তু এই একটা বাক্সে 3টে বলই পড়বে, এর বেশিও না এর কমই না, এক্স্যাক্টলি 3টে বল পড়বে ওই 3টে বক্সের মধ্যে, একটা বক্সে এক্স্যাক্টলি 3টে বল পড়বে, এর প্রবাবিলিটি কতটা, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা ভালো করে বুঝেছো, 7টা বল আছে, 3টে বাক্স আছে,
সাতটা বল র্যান্ডমলি ছোড়া হলে এর কি প্রবাবিলিটি আছে যে একটা বক্সের মধ্যে তিনটে বল পড়বে? এটার হচ্ছে কোয়েশ্চেন। আনসারটা সলভ করি, অঙ্কটা সলভ করি, তাহলে খুব ইজিলি বুঝে যাবে। চলো দেখো, সাতটা বল, বল 1, বল 2, বল 3, বল 4, বল 5, বল 6, বল 7, এই সাতটা বল আমার কাছে আছে। ঠিক আছে, আর আমার কাছে তিনটে বক্স রাখা আছে, আমি তিনটে বক্সের নাম দিয়ে দিয়েছি এ বি সি। এ বক্স, সি বক্স, বি বক্স, সি বক্স। ঠিক আছে, এবারে ধরো প্রথমে ছোড়া হলো বল ওয়ান, ওয়ান বলটা ছোড়া হলো। এবারে ওয়ান বলটা তো এ বক্স এ তেও পড়তে পারে, ওয়ান বলটা বক্স বি তেও পড়তে পারে, ওয়ান বলটা বক্স সি তেও পড়তে পারে, রাইট? তাহলে বল ওয়ান এর কাছে তিনটে চয়েস আছে। সেম টু, বল নাম্বার 2, এই 2 নম্বর বলটাও ছোড়া হলো। 2 নম্বর বলটা ওয়ানেও পড়তে পারে, বি তেও পড়তে পারে, সি তেও পড়তে পারে। এ বিতে সি তে তিনটে, তাহলে ওর কাছেও তিনটে চয়েস আছে। বল বি এর কাছে, বল 2 এর কাছেও তিনটে চয়েস আছে, বল 3 এর কাছেও তিনটে চয়েস আছে। এইভাবে সাতটা বলের কাছে তিনটে তিনটে করে চয়েস আছে। ঠিক আছে, প্রত্যেকটা বলের কাছে তিনটে করে চয়েস আছে। তাহলে টোটাল চয়েস কটা, টোটাল আউটকামস কটা? টোটাল আউটকাম আমাদের কাছে তাহলে কি হচ্ছে, বল 1 এর তিনটে চয়েস, বল 2 এর তিনটে চয়েস, বল 3 এর তিনটে চয়েস, এইভাবে সাতটা বলের তিনটে তিনটে করে চয়েস। টোটাল আউটকামস বা টোটাল চয়েস বা টোটাল ওয়েজ আমাদের কাছে আছে 3⁻7, রাইট? এটা আমরা টোটাল আউটকামস পেয়ে গেলাম। আমরা জানি তো প্রবাবিলিটির বেস সূত্র কি, যে ফেভারেবল প্রবাবিলিটি বাই নাম্বার অফ টোটাল প্রবাবিলিটি, রাইট? এটা আমাদের বেস প্রথম সূত্র, এটা দিয়ে সব অঙ্ক হয়, এটাই মেন, রাইট? এটা আমরা জানি কারণ আমরা ফার্স্ট চ্যাপ্টারও কমপ্লিট করেছি। ওকে ফাইন, এইবারে ফেভারেবল আউটকামস। এবারে আমাদের টোটাল আউটকামস বেরিয়ে গেছে, এবার আমরা বের করব ফেভারেবল আউটকামস। ফেভারেবল আউটকামস কোনটাকে বলে, আমরা যেটা চাই, আমরা যেটা ফেভার করি ওটাকে ফেভারেবল আউটকামস বলে, রাইট? এবারে আমরা কি চাই এখানে, আমরা এখানে চাই দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে উই ওয়ান্ট 3 balls in 1 box। আমরা ফার্স্ট চাই হচ্ছে তিনটে বল, যে কোনো তিনটে বল একটা বক্সে পড়ুক। ধরে নিয়েছি এ, ঠিক আছে, আমরা অ্যাজিউম করেছি যে কোনো তিনটে বল এই বক্স এ তে এসে পড়ুক, এটা আমাদের প্রথম চাহিদা। দ্বিতীয় চাহিদা কি, না আমরা চাই যে বাকি যে কটা বল থাকবে, মানে সাতটা বলের মধ্যে তিনটে বল যদি বক্সেতে পড়ে, বাকি যে চারটে বল বাকি থাকবে ওই চারটে বল যেন বি আর সি তে পড়ে, এতে যেন আর না পড়ে। ঠিক আছে, এতে শুধু তিনটে বলই থাকুক, এইটাও আমাদের চাহিদা, যে তিনটে বল এতে পড়ুক আর বাকি বলগুলো বি আর সি তে পড়ুক। ঠিক আছে, তাহলে আমাদের দুটো চাহিদা, দুটো ফেভারেবল কি, প্রথম হচ্ছে তিনটে বল বক্স এ তে পড়ুক, দ্বিতীয় হচ্ছে বাকি চারটে বল বাকি দুটো বক্সে অর্থাৎ বক্স বি আর সি তে পড়ুক। এবারে ফেভারেবল আউটকামস আমাদের কি কি চাই এটা আমাদের বেরিয়ে গেছে। এবারে এটাকে আমরা তো নাম্বারে বের করতে হবে, নাম্বারে কিভাবে বের করব ফেভারেবল আউটকামস টাকে, কারণ আমরা জানি টোটাল আউটকামস আমাদের 3⁻7 বেরিয়ে গেছে, এটা কিভাবে বেরোলো আমি বোঝালাম। এবারে ফেভারেবল আউটকামস এর নাম্বারে কিভাবে বের করব, চলো নেক্সট পেজে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট কেস যেখানে আমরা চাই যে তিনটে বল গিয়ে পড়ুক একটাই বাক্সে, সেখানে আমরা কি করে বের করব, আমরা ধরে নিয়েছি বক্স এ তে তিনটে বল গিয়ে পড়ুক। তাহলে এখানে টোটাল বলস কি, এন, এন এখানে কত, 7 বলস, রাইট? আর এক্স কি, এক্স আমাদের সবসময় চাহিদাটাকেই আমরা এক্স ধরি, তাহলে এক্স এখানে তিনটে বল চাই আমরা। আমি এখানে তিনটে বক্স লিখে ফেলেছি, বল কেটে আবার বক্স লিখে ফেলেছি ভুল করে, যাই হোক এটা তিনটে বল হবে। ঠিক আছে, তাহলে আমরা চাই সাতটা বলের মধ্যে তিনটে বল গিয়ে পড়ুক একটাই বাক্সে, তাই আমাদের এখানে কম্বিনেশন থিওরির সূত্র অ্যাপ্লাই করব, রাইট? কি সূত্র, সিএনএক্স। সিএনএক্স টাকে আমরা ফ্যাক্টোরিয়ালে ফেলবো। সিএন এখানে এন এর ভ্যালু 7, এক্স এর ভ্যালু 3, এবার ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই এন এক্স, এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এক্স ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে ভাঙা আমরা জানি, এইভাবে ভাঙবো আমরা। ঠিক আছে, 7 ফ্যাক্টোরিয়াল, তারপরে 7 মাইনাস 3, n মাইনাস এক্স এর জায়গায় আর এক্স এর জায়গায় 3 এগেন, দেন এটাকে আমরা উল্টো গিনতি করে কাটাকুটি করে বের করবো 35। যারা এটার ভ্যালুটা কিভাবে বের করবে বুঝতে পারছো না, তারা আগের ভিডিও দেখো, আগের ভিডিও না দেখলে এখানটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, আচ্ছা, আগের ভিডিও বেশিক্ষণের নেই, খুব জোর আমি 10টা অঙ্ক করেছি, এগেন বলছি বেশি চাপ নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে করো, হয়ে যাবে। চলো, ফার্স্ট কেসে আমাদের এই ভ্যালুটা বেরিয়ে গেল যে তিনটে বল একটা বক্সে পড়ুক, এর
ভ্যালু কত 35, রাইট? সেকেন্ড কেসে আমরা চাই, আমাদের দ্বিতীয় চাহিদা হলো যে বাকি বলগুলো বক্স বি আর বক্স সি তে পড়ুক। সেখানে বল চারটে বল বাকি থাকছে, তিনটে বল, সাতটা বলের মধ্যে তিনটে বল যদি একটা বক্সে পড়ে আর বাকি চারটে বল বাকি থাকছে, তাহলে বল ওয়ান, এবারে কোন চারটে বল বাকি আছে এটা আমরা কি করে বুঝবো? বল 1 2 3 4, এবারে যে কোনো বলই হতে পারে। তাহলে যে চারটে বল বাকি থাকবে সেগুলো তার কাছেও দুটো দুটো করে চয়েস আছে। কারণ দেখো, ধরো চারটে বল বাকি আছে 1 2 3 4, ঠিক আছে? এবারে বল ওয়ান এর কাছেও দুটো চয়েস। বল ওয়ানটা বক্স বি তেও পড়তে পারে, আবার বক্স সি তেও পড়তে পারে। বল টু এর কাছেও দুটো চয়েস, বক্স বি তেও পড়তে পারে, আবার বক্স সি তেও পড়তে পারে। আবার কিন্তু দুটো বলই একটা বক্সে পড়তে পারে। আবার থ্রি এর কাছেও দুটো চয়েস, বক্স বি বক্স সি। ফোর এর কাছেও দুটো চয়েস, বক্স বি তেও পড়তে পারে, বক্স সি তেও পড়তে পারে। ওদের ইচ্ছা ওরা কোথায় পড়বে, রাইট? এবারে প্রত্যেকটা বলের কাছে আমাদের কটা বল বাকি আছে? চারটে বল। প্রত্যেকটা বক্সের কাছে প্রত্যেকটা বলের কাছে কটা চয়েস আছে? দুটো করে চয়েস আছে। তাহলে যখন দুটো করে চয়েস হবে আর চারটে বল হবে, দেন আমরা ওই আগেরটার মতো করে বের করব, চয়েস বের করব। টোটাল চয়েস কটা? তাহলে একটা বলের দুটো চয়েস, আর একটা বলের দুটো চয়েস, 2 ইন্টু 2। আবার একটা বলের দুটো চয়েস, 2 ইন্টু 2 ইন্টু 2। আবার একটা বলের দুটো চয়েস, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 4। 16টা 16টা চয়েস আছে বা 16টা ওয়েজ আছে যে চারটে বল বি আর সি তে পড়তে পারে, ঠিক আছে? আমার এই ভ্যালুটাও বেরিয়ে গেল যে আমরা বাকি চারটে বল বি আর সি তে পড়বে। এর প্রবাবিলিটি কতটা? এর প্রবাবিলিটি বা এর চয়েসেস হচ্ছে 16 বা এর ওয়েজ হচ্ছে 16। বেরিয়ে গেল, ডান। এবারে নেক্সট স্টেপ দেখো, আমাদের টোটাল আউটকামস বেরিয়ে গেছিল 3 টু দি পাওয়ার 7। আমাদের ফেভারেবল আউটকামস, আমাদের দুটো চাহিদা। প্রথম চাহিদা যে তিনটে বল একটা বাক্সে পড়ুক, দ্বিতীয় চাহিদা যে বাকি চারটে বল বি আর সি বাক্সে পড়ুক, এই বাক্সে যাতে কোনো বল না পড়ে। তাহলে দুটো চাহিদা, ফেভারেবল আউটকামস দুটোই, তাহলে দুটোই ফেভারেবল, তাই ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস। সিম্পল ফর্মুলা, আমাদের প্রথম ফর্মুলাই, মানে যেটা আমাদের বেস ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করেছি, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকামস। বেরিয়ে গেল তো আনসার। যে এবারে প্রবাবিলিটি দ্যাট 3 র্যান্ডম বল উইল গো ইন ওয়ান বক্স, এর প্রবাবিলিটি কতটা? তিনটে র্যান্ডম বল একটা বাক্সে গিয়ে পড়বে। র্যান্ডম বল দেখো, আমরা তো ওখানে বের করেছিলাম ফেভারেবল আউটকামে যেটা 35টা বের করেছিলাম, ওখানে আমি চেয়েছিলাম তিনটে বল যে কোনো একটা বাক্সে গিয়ে পড়ুক। আমরা ধরে নিয়েছিলাম ওটা বক্সে, কিন্তু কোন তিনটে বল পড়বে? বল ওয়ান, বল টু, বল সিক্স, যে কোনো তিনটে পড়তে পারে। তাই সেটা কিভাবে বের করব? তাই জন্য আমরা অ্যাপ্লাই করলাম ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস, যে তিনটে র্যান্ডম বল একটা বাক্সে গিয়ে পড়বে, এর প্রবাবিলিটি কতটা? এতটা। পুরো অঙ্ক ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টারের সব অঙ্কই পেয়ে যাবে ধরে নিতে পারো, আর আগের চ্যাপ্টারেরও। এই অঙ্কটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার তোমার পুরো কমপ্লিট। অর্থাৎ যে কোনো দুটো অরই তো থাকবে, অঙ্ক তো অর থাকবে মডেল 1 থেকে, তার মানে তোমার পুরো 12 12 12.5 12.5 24 নম্বর, 25 নম্বর তোমাদের কনফার্ম, ঠিক আছে? 50-এ পরীক্ষা হলে 25 নম্বর তোমাদের কনফার্ম। ওকে, নেক্সট বলেছে 5 unpaid coins are tossed once. Find the probabilities of getting exactly 2 heads, getting less than 2 heads. ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট। মানে বুঝতে পেরেছো, পাঁচটা কয়েন টস করা হলো, এর প্রবাবিলিটি কতটা যে ওই পাঁচটা কয়েনের মধ্যে দুটো এক্স্যাক্টলি হেড পড়বে, আর এর প্রবাবিলিটি কতটা যে ওই পাঁচটা কয়েনের মধ্যে দুটো কয়েন লেস দ্যান টু হেডস পড়বে, মানে দুটো দুটো হেডের কম হেড পড়বে, হয় ওয়ান হেড পড়বে নয় জিরো হেড পড়বে। এর প্রবাবিলিটি কতটা? বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার করে দিচ্ছি, এটা অবশ্যই বোঝার কথা, কেননা এরকম অঙ্ক আমি আগেও করিয়েছি আমার ভিডিওতে। তো আগের অঙ্কগুলো যদি দেখে থাকো এটা ইজি লাগবে। চলো অঙ্কটা সলভ করি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমাদের কি বলা হয়েছিল যে পাঁচটা কয়েন টস করা হয়েছে, এই পাঁচটা কয়েনের মধ্যে এক্স্যাক্টলি দুটো কয়েনে হেড পড়বেই পড়বে, এর সম্ভাবনা কতটা, তাই তো? তাহলে কোয়েশ্চেন আমরা জানি, এই ফর্মুলাটা আমরা বারবার লিখবো যাতে আমাদের বারবার মুখস্থ হয়ে যায়। তাহলে আমাদের এন এখানে কত? 5। কেন? কেননা পাঁচটা কয়েন টস করা হয়েছে, রাইট?
প্রবাবিলিটির আচ্ছা সাকসেস রেট কতটা হাফ, কেন? কারণ 1/2 কেন? কারণ দুটোই একটা কয়েন টস করলে দুটো জিনিসই পড়তে পারে, হয় হেড পড়বে নয় টেল পড়বে। এবারে ওই হেড পড়বে নয় টেল পড়বে দুটো জিনিস, তাই টোটাল হচ্ছে 2। আর হেড বা টেল যে কোনো একটাই পড়বে ওই দুটোর মধ্যে, তাই টোটালের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে 1। তাহলে 1/2, তাহলে সাকসেস রেটও আমার 1/2 আর ফেলিয়ার রেটও আমার 1/2। যদি এটা না বুঝতে পারো এগেইন বলছি আগের অঙ্কগুলো প্রেফার করো, আগের অঙ্কগুলো করো, আমার ক্লাস করো, অবভিয়াসলি বুঝতে পারবে। ঠিক আছে, ডেফিনেটলি আমি গ্যারান্টি দিচ্ছি বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট এখানে আমরা বুঝলাম যে n ইকুয়াল টু আমার 5, প্রবাবিলিটি আমাদের সাকসেস রেট 1/5 আর কিউ এর মানও আমার 1/2, সরি পি এর মানও 1/2, কিউ এর মানও 1/2 বেরিয়ে গেল আমার এখানে। এভাবে এবারে বলেছে এক্স্যাক্টলি টু হেডস এর প্রবাবিলিটি কতটা, তাহলে পি মানে প্রবাবিলিটি অফ টু হেডস, এখানে আমার ফর্মুলায় ফেলবো। আমাদের ফর্মুলা কি, cnx ncx px q n minus x, রাইট? এটা আমাদের ফর্মুলা, রাইট? এখানে আমার n এর ভ্যালু কত, 5, তাই n এর জায়গায় 5 বসিয়ে দিলাম। x এর ভ্যালু কত, 2, কেন? আমাদের দুটো হেড চেয়েছে, এক্স্যাক্টলি 2 হেড চেয়েছে, তাই x এর ভ্যালু আমরা 2 লিখবো এখানে। তাহলে n এর ভ্যালুর জায়গায় 5 আর x এর ভ্যালু 2। এবার এটাকে ওইভাবে সলভ করলে ncx আমরা কিভাবে সলভ করি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস x ফ্যাক্টোরিয়াল ইনটু x ফ্যাক্টোরিয়াল, এই ফর্মুলায় ফেলে এই ভ্যালুটা আমরা সলভ করি, রাইট? তাহলে এইভাবে সলভ করব পুরোটা। সলভ করার পর যেটা আনসার পাবো সেটা এক্স্যাক্টলি 2 হেডস বললে তাহলে কি হচ্ছে, x এর ভ্যালু তখন আমরা ধরবো 2, রাইট? এক্স্যাক্টলি 2 হেডস বললে, এক্স্যাক্টলি 2 হেডস বললে বারবার মনে রাখবে। আচ্ছা, আর কয়েনের অঙ্ক দিলে সব সময় p এর ভ্যালু 1/2 হয় আর q এর ভ্যালুও 1/2 হয়, কারণ কয়েনের মধ্যে দুটোই জিনিস থাকে, হেড আর টেল। তাহলে টোটাল আমাদের 2, আর যে কোনো একটাই পড়তে পারে, হেড পড়বে নয় 2 পড়বে, মাঝখানে দাঁড়াতে পারে না, মানে কয়েনটা ওই ফিল্মের মতো করে মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারে না, সুতরাং যে কোনো একটা পড়বে, তাই 1/2। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা, এবারে বলেছে লেস দ্যান 2 হেডস, লেস দ্যান 2 হেডস পড়বে এর প্রবাবিলিটি কতটা, লেস দ্যান 2 হেডস মানে কি, x ইকুয়াল x লেস দ্যান 2, ঠিক আছে? মানে 2 এর কম পড়বে, লেস দ্যান 2 মানে কি 2 হেডস এর কম পড়বে, 2 ও পড়বে না 2 এর বেশিও পড়বে না, 2 এর কম পড়বে এর প্রবাবিলিটি কতটা, 2 এর কম কি কি, 2 এর কম হয় 1 0, এই দুটোই তো হয়, আর কিছু তো না। তাহলে প্রি প্রবাবিলিটি অফ 0 হেডস আর প্লাস প্রবাবিলিটি অফ 1 হেডস, এই দুটো প্লাস করলেই তো আমার লেস দ্যান 2 এর ভ্যালু বেরিয়ে যাবে, রাইট? তাহলে 0 হেড পড়বে এর প্রবাবিলিটি কতটা আমরা বের করব, যেখানে আমরা x এর মান নেব 0 আর n এর মান আমার 5 ই থাকবে, কারণ 5টা কয়েন টস করা হয়েছিল। আর 1 প্রবাবিলিটি অফ 1 হেড এর প্রবাবিলিটি কতটা, x এর ভ্যালু এখানে আমরা 1 লিখব আর n আমাদের 5 ই থাকবে। তাহলে এখানে x এর ভ্যালু 0 থাকছে, এই জায়গাটা x এর ভ্যালু 1 থাকছে, তাহলে 0h প্লাস 1h, 0 হেড প্লাস 1 হেড। এবার এটাকে সলভ করব, সিম্পলি ভাবে সলভ করব যেভাবে আমরা করি, ncx এর ফর্মুলাটাকে ফর্মুলায় ফেলবো, বাকি যা থাকবে p এর মান আমরা জানি 1/2, q এর মানও 1/2 করে আনসারটা বের করে দেবো। বোঝা গেল? এই কোয়েশ্চেনটা দেওয়া নেই তবু আমি করিয়ে দিচ্ছি যে অ্যাটলিস্ট 2 হেডস বললে আমরা কিভাবে করব। অ্যাটলিস্ট 2 হেডস মানে দুটোও পড়তে পারে বা দুটোর কমও পড়তে পারে, দুটোর বেশি পড়বে না, অ্যাটলিস্ট বললে মানে x গ্রেটার দেন 2 অর ইকুয়াল টু 2, সরি দুটোর কম পড়বে না, দুটোর বেশি পড়তে পারে, অ্যাটলিস্ট দুটো পড়বেই পড়বে এর প্রবাবিলিটি, ঠিক আছে? অ্যাটলিস্ট দুটো পড়বেই পড়বে আর নয়তো দুটোর বেশি পড়বে, দুটোর কম পড়বে না, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 বললে তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, x এর ভ্যালু তো আমি এখানে তাহলে লিখেই দিচ্ছি। এবার যখন লিখেই দিচ্ছি এটাকে কি আমরা সলভ করব, probability of 2 heads plus probability of 3 heads plus probability of 4 heads plus probability of 5 heads, আরে পাঁচটা দেওয়া আছে বলে এটা হয়তো তবুও সলভ করে নিতে পারবো, কিন্তু 7টা 8টা দেওয়া থাকলে তখন আমরা কি করব, তার জন্য আমরা কি করি, আমরা ওটাকে ফর্মুলায় ফেলি যে p এর ভ্যালু যখন p প্লাস q ইকুয়াল টু আমাদের 1, এটা আমাদের জানা যে সাকসেস প্লাস ফেলিয়ার ইকুয়াল টু আমাদের সবসময় 1 হয়। তাহলে আমাদের সাকসেস যখন, ঠিক আছে, আমাদের সাকসেস কি হলে পড়বে,
দুই বা দুইয়ের বেশি পড়লে আমাদের সাকসেস, আর দুইয়ের কম পড়লে আমাদের ফেলিয়ার। তাহলে আমাদের ফেলিয়ার ভ্যালু তো আমরা জানি, দুইয়ের কম 0 পড়তে পারে বা 1 পড়তে পারে। তাহলে এর ভ্যালু, ফেলিয়ারের ভ্যালু আমাদের এইটা। তাহলে 1 মাইনাস ফেলিয়ার করে দিলেই তো আমাদের সাকসেস ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে 1 মাইনাস এক্স লেস দ্যান 2, এটা করলেই তো আমাদের সাকসেসের ভ্যালু, মানে দুই বা দুইয়ের বেশি পড়বে এর ভ্যালুটা আমাদের বেরিয়ে যাবে। বোঝা গেল? আবার বলছি, আমাদের বলেছে দুই বা দুইয়ের বেশি হেড পড়তে পারে, দুইয়ের কম হেড পড়লে চলবে না, অ্যাটলিস্ট 2 হেড পড়তেই হবে। এর প্রবাবিলিটি কতটা? এবারে দুই বা দুইয়ের বেশি পড়লে আমাদের সাকসেস, আর দুই বা দুইয়ের কম পড়লে আমাদের ফেলিয়ার, মানে কিউ। দুই বা দুইয়ের বেশি পড়লে আমাদের পি, আর দুই বা দুইয়ের কম পড়লে আমাদের কি? ফেলিয়ার, ফেল। ঠিক আছে, মানে কিউ। এবারে এটা কিউ এর ভ্যালু আমরা জানি, 2 এর কম কি পড়তে পারে? 1 পড়তে পারে, নয় 0 পড়তে পারে। তাহলে 2 এর কম যখন আমাদের ভ্যালু আমরা জানি, আমরা কিউ এর ভ্যালু যখন জানি, তাহলে পি এর ভ্যালু কিভাবে বের করব? 1 মাইনাস কিউ করলেই আমার পি এর ভ্যালু বেরিয়ে যাবে। এখানে সেটাই করেছি, 1 মাইনাস কিউ করে দিয়েছি। আমাদের পি, পি মানে কি? সাকসেস। সাকসেস এখানে কি পেলে? 2 বা 2 এর বেশি পেলে আমাদের সাকসেস, কারণ অ্যাটলিস্ট 2 হেড বলেছে। তাহলে আমাদের সাকসেস ভ্যালু বেরিয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? ক্লিয়ার হলো? আশা করছি সব অঙ্কটা ক্লিয়ার হয়েছে। ওকে, গ্রেট। আচ্ছা, সাজেশনের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। সাজেশনের যেগুলো কোয়েশ্চেন ছিল, থিওরি কোয়েশ্চেন, সেগুলোও আমার করানো আছে। তোমরা থিওরির ক্লাসটা করলেই সেগুলো আনসার পেয়ে যাবে ওখান থেকে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কোনো কিছু বাকি থাকছে এই সেকেন্ড চ্যাপ্টার থেকে। এগুলো করো, পরীক্ষা ইজিলি হয়ে যাবে আশা করছি। এবার এক্সাম কবে ডেট ফেলবে আমি জানি না, কারণ এত পিছিয়ে দিচ্ছে, আমার নিজেরই অবাক লাগছে কেন যে এখানে ভর্তি হতে গেলাম। ওয়েল, থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো কমপ্লিট করার জন্য, পুরো দেখার জন্য, ধৈর্য ধরে কনসিস্টেন্সি মেনটেন করে দেখার জন্য। আশা করছি কিছু তো শিখেছো। যদি কিছু শিখে থাকো, আমার ভিডিও ভালো লেগে থাকে, দেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমার ভিডিওটাও একটু আপে যায়, কেউ যেন সার্চ করলে আমার ভিডিওটা দেখতে পায়, এটাই যা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।